তড়িৎ রসায়ন অনশট ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা এই চ্যাপ্টারটা এখনো পড়োনি, তোমরা আমাকে আজকে 1 ঘন্টা সময় দাও। মাত্র 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারের আমি সকল বেসিক আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্লাস সিকিউ সলভ করাবো, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যেতে পারো। আর আজকে আমি জাস্ট এই চ্যাপ্টারের জাস্ট 2টা টাইপ আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা এই 2টা টাইপ থেকে পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবা। তো আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করে থাকো, আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্যারা থাকবে না। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক তোমরা অ্যান্সার করতে পারবা। আমরা উচ্ছ্বাস এইচএসসির পক্ষ থেকে সকল সাবজেক্টের অনশট ক্লাস ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবে, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমরা নেক্সট কোন চ্যাপ্টারের ক্লাসটা আগে চাচ্ছ। আমরা খুব দ্রুতই ব্যবস্থা করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, এই চ্যাপ্টারে জাস্ট 2টা টাইপ যদি তোমরা ভালো মতন পড়তে পারো তাহলে পরীক্ষায় 100% কমন পাওয়া যায়। তো টাইপ 1 যেটা, সেটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্র কি বলে? আমরা যদি একটা তড়িৎ বিশ্লেষণ করি, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, মনে করো এখানে একটা পাত্র নিয়েছি আমরা। পাত্রে মনে করো এখানে কি আছে, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, সেটা হলো সিলভার নাইট্রেট। এটা মনে করো পাত্রে, এটার মনে করো দ্রবণ এইভাবে আছে। এখন এটা তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ মানে কি? এখানে কারেন্ট সাপ্লাই দেব, আর এখানে অবশ্যই 2টা তড়িৎদ্বার নেওয়া হবে। একটা হলো অ্যানোড, মনে করো এটাকে আমি ধরে নিলাম অ্যানোড, আর এটা হলো ক্যাথোড। আচ্ছা, এটা কেন অ্যানোড ধরলাম? কারণ আমি যে ব্যাটারির প্লাস পজিটিভ প্রান্ত অ্যাড করা হয় অ্যানোডের সাথে, আর নেগেটিভ প্রান্ত থাকে ক্যাথোডের সাথে। তাহলে এটা হলো তড়িৎ বিশ্লেষণের মেইন সেটআপ। এখানে মেইনলি কারেন্ট সাপ্লাই দেওয়া হয় 2টা তড়িৎদ্বারের মাধ্যমে, একটা অ্যানোড একটা ক্যাথোড, আর দ্রবণটা থাকে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, সেটা হলো এখানে কি আছে, সিলভার নাইট্রেট। তাহলে ফ্যারাডে কি বলেছিলেন? উনি বলেছিলেন যে তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন তড়িৎদ্বারে জমাকৃত ভরের পরিমাণটা প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। মানে আমি ধরে নিলাম যে যখন এখানে মনে করো কারেন্ট সাপ্লাই দিব, এখান থেকে তখন কি হবে, কারেন্ট সাপ্লাই দিলে আমার যে তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা আছে, মানে এখানে যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সিলভার নাইট্রেট, এটা আয়নিত হয়ে সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস আয়ন তৈরি করবে। এখানে যে সিলভার প্লাসটা পেলাম, সিলভার প্লাসটা জমা হবে হলো কোথায়, ক্যাথোডে জমা হবে। তো ক্যাথোডে জমা কিভাবে হয়, এটা এইভাবে মনে রাখতে পারো যে যখনই মনে করো কারেন্ট সাপ্লাই দিব আমরা, তখন যে কাজটা হবে, এই সিলভার প্লাসটা আমার যে দ্রবণ থেকে মানে সিলভার নাইট্রেট থেকে সিলভার প্লাস আয়নটা পাচ্ছি, এই আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সিলভারে মানে সলিড সিলভারে কনভার্ট হবে এবং জমা হবে কোথায়, ক্যাথোডে। তো একটা কথা মনে রাখবা, অলওয়েজ ক্যাথোডে কিন্তু ভর জমা হয়। তাহলে মনে করো সিলভারটা এভাবে জমা হলো, এখানে এখানে মনে করো এভাবে ক্যাথোডে এভাবে সিলভারটা জমা হচ্ছে, ক্যাথোডের মনে করো চারপাশে এভাবে সিলভার জমা হচ্ছে। এই জমাকৃত ভরের পরিমাণটা ফ্যারাডে বলেছে এইভাবে যে, ধরে নিলাম আমি যে সিলভারটা জমা হয় মনে করো ডাব্লু পরিমাণ। তো ক্যাথোডে ডাব্লু পরিমাণ মানে ডাব্লু গ্রাম পরিমাণ যদি আমার সিলভারটা জমা হয়, এটা সমানুপাতিক হবে আমি যেখানে কারেন্ট সাপ্লাই দিয়েছি ওইটার সমানুপাতিক, মানে প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক, মানে কিউ এর সমানুপাতিক। আচ্ছা, এখন আমরা এখান থেকে যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই তাহলে কি হবে, ডাব্লু ইজ ইকুয়াল টু জেড কিউ। আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা জানতাম যে কিউ ইজ ইকুয়াল টু আইটি হয়, এটা এইভাবে লিখে রাখতে পারো যে কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এখানে কি লিখতে পারি ফাইনালি, ডাব্লু ইজ ইকুয়াল টু জেড ইন্টু আইটি। আচ্ছা, এখানে কোনটার কি পরিচয় এটা একটু জানা জরুরি। তার আগে একটা জিনিস, আরেকটা ফর্মুলা তোমরা মনে রাখবা যে এখানে যে জেডটা আছে না, জেডটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো জেটের আবার একটা ফর্মুলা আছে, এটা তোমরা এভাবে লিখে রাখতে পারো। এখানে এটা আমি আরেকটা কালার ইউজ করে লিখে দিচ্ছি যে জেডের ফর্মুলাটা এরকম হয়, জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই এফ। তাহলে জেটের এই মানটা যদি আমি এখন এখানে এনে বসাই তাহলে কি হচ্ছে, দেখো ডাব্লুর মানটা কি পাচ্ছি, ডাব্লু ইজ ইকুয়াল টু জেটের মান বসাই দিলাম, তাহলে ফাইনালি এটা পাওয়া যাবে এম আই টি ডিভাইডেড বাই ই এফ। তাহলে এই চ্যাপ্টারের সকল ম্যাথ আমরা কিন্তু জাস্ট এই লাস্টের ফর্মুলা ইউজ করেই করব। তাহলে আমরা মেইনলি এই ফর্মুলাটা ইউজ করব এই চ্যাপ্টারের সকল ম্যাথ করার জন্য। এখন কথা হলো যে কোনটার কি পরিচয় এটা একটু জানা জরুরি, এটা আমি নেক্সট স্লাইডে লিখেছি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফাইনালি পেলাম কি, এমআইটি বাই ইএফ। তোমরা এই ফর্মুলা মুখস্থ রাখবা। তো এটা একটা ট্রিক্স যদি বলি, এমআইটি দিয়ে মনে রাখতে পারো, এমআইটি ইউনিভার্সিটি। তো
ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই এফ। এখানে ডাব্লুর পরিচয়টা কি বলেছিলাম? সঞ্চিত ভর। সঞ্চিত ভর মানে কি? ওই ক্যাথোডে যে পরিমাণ ভর জমা হচ্ছিল, এই যে আগের পেজে যেটা দেখলাম, এই যে এখানে ক্যাথোডে জমা হচ্ছে কি সিলভারটা, ওই সিলভারের জমাকৃত পরিমাণটা, ওটা কি ডাব্লুর পরিচয়। আর এম এর পরিচয় কি? আণবিক ভর। কে জমা হচ্ছে? সিলভার জমা হচ্ছে, সিলভারের আণবিক ভর। সিলভারের আণবিক ভরটা মনে রাখতে পারো 100 ওয়াট। এটা অনেক ম্যাথে কাজে দিবে আর কি। সিলভারের আণবিক ভরের মানটা 108 হয়, এটা সিলভারের ক্যাপিটাল এম এর মানটা, এটা একটু মনে রাখতে পারো। আর আয়ের পরিচয় কি? তড়িৎ প্রবাহ, মানে আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি, আর এটা অবশ্যই এককটা থাকবে অ্যাম্পিয়ারে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিবা। আর টি এর পরিচয় সময়, মানে আমার যে সিলভারটা জমা হচ্ছে ওটা জমা হতে কত সময় লাগছে, আর সময়টা অবশ্যই আমাকে সেকেন্ডে কনভার্ট করে নেওয়া লাগবে। ম্যাক্সিমাম ম্যাথে দেখবা ওটা ঘন্টায় দেওয়া আছে, ওই ঘন্টা থেকে তুমি সেকেন্ডে কনভার্ট করে নেবা। তারপরে এর পরিচয় তুল্য সংখ্যা। আচ্ছা, তুল্য সংখ্যার বিষয়টা কি? আগের ম্যাথে আমরা দেখলাম এই সিলভার প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার সলিড সিলভারে কনভার্ট হয়েছে। সলিড সিলভার মানে কি? এই যে এখানে কিন্তু সলিড সিলভারটা জমা হচ্ছে, এই যে এজ ইজ সলিড। তাহলে এই সলিড সিলভারে কনভার্ট হতে এই প্লাস আয়নটার কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগলো? একটা না। তো যতগুলো ইলেকট্রন আদান প্রদান করে এই সলিডে কনভার্ট হয়, ওটাই হলো তুল্য সংখ্যা। তাহলে এজি প্লাসের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হচ্ছে, এটা যদি আমি বলি, এই এজি এর ক্ষেত্রে তুল্য সংখ্যাটা 1 হচ্ছে। তো আমরা ম্যাথ সলভে যাই, এটা আরো ডিটেলসে পড়বো, সমস্যা নাই। তাহলে আশা করি তুল্য সংখ্যার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, পরীক্ষায় মনে করো এইভাবে এই ফর্মুলা থেকে কিছু জিনিস বের করতে বলে, ওইটা ম্যাথে আমরা দেখাবো। আরেকটা বিষয় যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই এফ যে আছে, আমি যদি এমটাকে এই বাম পাশে নেই তাহলে কি হচ্ছে? ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু আইটি বাই ইএফ। আর আমরা জানি এন এর একটা ফর্মুলা ছিল না এরকম, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, মানে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে ডাব্লিউ বাই এম এর জায়গায় আমরা এন লিখতে পারি, তাহলে এন ইজ ইকুয়াল টু আইটি বাই ইএফ। এখানে যে ফর্মুলাটা দেখলা এটাও পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমার মনে করো ম্যাথ করা লাগবে। তাহলে এটা আমরা একটু ইন্ডিকেট করে রাখি, এই যে এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই ফর্মুলা লাগবে। তাহলে ওভারঅল আমাকে দুইটা ফর্মুলা মনে রাখা লাগছে, একটা হলো এইটা আর একটা হলো এইটা। এই দুটো ফর্মুলা মনে রাখলেই তোমার পরীক্ষায় দেখা যাচ্ছে হুবহু কমন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন কথা হলো এই ফর্মুলা, প্রথম যে ফর্মুলা, এটা তো বুঝতে পারছো যে ক্যাথোডে কি পরিমাণ ভর জমা হচ্ছে ওটা বের করার সময় আমরা এখানে ইউজ করব। তাহলে এই ফর্মুলা কখন ইউজ করব? আচ্ছা, অনেক ম্যাথে দেখবা, ম্যাথ সলভের সময় যে ঘনমাত্রা পরিবর্তিত হচ্ছে নাকি দ্রবণের, এই টাইপের কোশ্চিন করে। সেক্ষেত্রে কি করবা? ফার্স্টে প্রাথমিক অবস্থায় মানে তড়িৎ বিশ্লেষণের আগে মোল সংখ্যা বের করা লাগে। মোল সংখ্যার ফর্মুলা যেটা এভাবে বের করতে পারো, এই যে মোল সংখ্যার ফর্মুলা এটা। আবার তড়িৎ বিশ্লেষণের পরে মোল সংখ্যা বের করা লাগে, এই দুইটা মাইনাস দিলে অবশিষ্ট মোল সংখ্যা পাওয়া যাবে, তাহলে ঘনমাত্রা মনে করো চেঞ্জটা ইজিলি বের করতে পারবো। তাহলে ওই ম্যাথটা আমরা ডিটেলসে দেখাবো। তো আপাতত এটা জেনে রাখো, এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তাহলে আমরা এখন সলভে যাই। তো মনে করো প্রথম যে ম্যাথটা আসছিল কুমিল্লা বোর্ড 2021, কি বলছে ম্যাথটা দেখো, গ নাম্বারে, যে উদ্দীপকে উল্লেখিত মাত্রার তড়িৎ 60 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? ধাতু মানে কি? সলিড, যেটা বললাম আর কি। তাহলে দেখো উদ্দীপকে কত মাত্রার তড়িৎ প্রবাহ করা হয়েছে? 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কিন্তু কারেন্ট সাপ্লাইয়ের ভ্যালুটা পেয়ে গেছি। আর কি চেয়েছে এখানে? কি পরিমাণ ধাতু জমা হবে চেয়েছে, তার মানে আমাদের ডাব্লুর মানটা কিন্তু এখানে চেয়েছে, ডাব্লু ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই ম্যাথ কিভাবে সলভ করবা? পরীক্ষা লিখবা, আমরা জানি ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী কি জানি, ফর্মুলাটা এভাবে লিখে ফেলবা, ডাব্লু ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই ইএফ। ডাব্লুর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু, এখন বলো কি জমা হচ্ছে এখানে? এখানে দ্রবণটা কার? কপার সালফেটের না? তাহলে কপার জমা হবে। এখানে অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, কপার সালফেট, বুঝাই যাচ্ছে এখানে কপারটা জমা হবে। আচ্ছা, কপার কি আকারে থাকে? আমরা জানি কপার 2+ হয়, সালফেট 2- হয় নিউট্রাল করার জন্য। তাহলে কপার 2+ আকারে দ্রবণে থাকবে আয়নিত অবস্থায়। এই 2+ থেকে যদি আমি কপার সলিডে কনভার্ট করতে চাই, কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে? 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, যার ফলে কপার সলিডে এভাবে কনভার্ট হয়ে যাবে। তো এই রিয়াকশনটা পরীক্ষায় দেখাতেও হবে, না দেখালেও হবে, দেখানো আর কি বেটার। তাহলে দেখো 2টা ইলেকট্রন করলো না, তাহলে কপারে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। তাহলে আমরা এখানে তুল্য সংখ্যার মানটা কিন্তু ইজিলি বের করতে পারলাম। তাহলে ই এর মানটা 2 হলো। এখন তাহলে বাকি মানগুলো বসাই। এম এর মান কি? কপারের ক্ষেত্রে মনে রাখবা এম এর মানটা 63.5, মানে 63.5, মানে আণবিক ভরের কপারের 63.5 ইন্টু আয়ের পরিচয় কি ছিল? তড়িৎ প্রবাহের মান কত ছিল? 5 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এককেই বসাবা, তাহলে 5 এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট, এখানে টি এর মানটা কি দেওয়া আছে? 60 মিনিট। মিনিটকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নেওয়া লাগবে, মানে সময়কে
যেই এককে থাকুক সময় দেওয়া, তোমাকে কিসে কনভার্ট করা লাগবে? সেকেন্ডে। তাহলে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করার টেকনিক কি? আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 মিনিট সমান কত হবে? 60 × 60, 60 দিয়ে জাস্ট গুণ করে দিবা, সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এর পরিচয় কি? তুল্য সংখ্যা। আমরা দেখলাম দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে কনভার্ট হচ্ছে কপার আয়নটা, তাহলে এখানে এর মান কত? 2, মানে তুল্য সংখ্যা 2 বসাই দিলাম। আর এফ এর মান মনে রাখবা 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে কি? 96,500 কুলম্ব। তাহলে এফ এর মান সবসময় সকল ম্যাথের ক্ষেত্রে এটাই বসাবা, 96,500। আচ্ছা, তাহলে দেখো আমার ওভারঅল সবকিছু কমপ্লিট। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে আমরা দেখি অ্যান্সারটা কত আসছে। 63.5 ইন্টু 5 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500। আচ্ছা, তো হিসাব নিকাশ করলে দেখবা অ্যান্সারটা আসবে 5.92 এত গ্রাম। তো এটা হলো এই ম্যাথের অ্যান্সার। তাহলে দেখো এভাবে ফ্যারাডের সূত্র রিলেটেড ম্যাথ কিন্তু পরীক্ষায় চলে আসছে। তো আশা করি এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এটা ছিল ঢাকা বোর্ড 2023-এ। তো এটার গ নাম্বারটা আমরা পরে সলভে যাব, কারণ যেটা বললাম দুইটা টাইপ পড়া লাগবে চ্যাপ্টারের, ওই 2 নাম্বার টাইপের আন্ডারে ওইটা আমরা আবার আসবো আর কি। আমরা ফার্স্টে ঘ নাম্বারটা সলভ করি। ঘ নাম্বারটা দেখো কি বলছে। উদ্দীপক একটা দ্রবণ দেওয়া আছে জিঙ্ক সালফেটের। কি বলছে? উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলো। তারপরে কি বলছে? তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? ওই যে বললাম যে দ্রবণের ঘনমাত্রা রিলেটেড কিছু ম্যাথ আসবে। এটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমরা টেস্ট পেপার খুলে দেখবা 90% বোর্ডে এই ম্যাথই আসছে, মানে 90% কোশ্চেনই এই টাইপ দিয়ে, যে ঘনমাত্রা চেঞ্জ কত হবে আর কি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা এটা সলভ করবো ধাপে ধাপে। তো এখানে একটা কথা বলা আছে তড়িৎ বিশ্লেষণের পর। তাহলে আমাদের দুইটা ঘটনা এখানে অবজার্ভ করা লাগবে, একটা তড়িৎ বিশ্লেষণের আগে আর একটা তড়িৎ বিশ্লেষণের পরে কি হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা যেটা দেখব তড়িৎ বিশ্লেষণের আগে কি হচ্ছে। তাহলে এইভাবে লিখে ফেলবা, বিশ্লেষণের আগে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের আগে মানে কি? আমি এখনো কারেন্ট সাপ্লাই করিনি। ওই যে আমি যে ফার্স্টে যে মানে একটা চিত্র আলোচনা করলাম তড়িৎ বিশ্লেষণের, এখনো মনে করো যে আমি কারেন্ট সাপ্লাই করিনি, মানে তড়িৎ বিশ্লেষণ আমার শুরু হয়নি। তখন দেখো প্রাথমিক অবস্থায় পাত্রে কি কি ছিল? জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল, আর কি ছিল? 250 মিলিলিটার, এটা দ্রবণের আয়তন। আর এই দ্রবণের ঘনমাত্রা কত ছিল? 0.5 মোলার। তো আমরা ফার্স্টে যেটা করব, তড়িৎ বিশ্লেষণের আগে মোল সংখ্যা বের করব। তো ওইটাকে আমরা ধরে নিলাম মনে করো N1। তো আমরা জানি N1 = C × V। ভিটা অবশ্যই এখানে লিটার এককে নেওয়া লাগবে। তাহলে N1 এর মানটা বের করে ফেলি। N1 = C এর মান কত? C এর মান দেওয়া আছে কি? C এর পরিচয় কি? ঘনমাত্রা। তো ফার্স্টে প্রাথমিক অবস্থায় ইনিশিয়ালি ঘনমাত্রা কত ছিল? 0.5। তো C এর মান বসাই দিলাম। C এর মান হলো 0.5 ইন্টু, আচ্ছা, আয়তন কত? 250 মিলিলিটার। তো মিলিলিটারে রাখলে হবে না, আমাকে অবশ্যই লিটারে কনভার্ট করে নেওয়া লাগবে। 250 মিলিলিটারকে লিটারে কনভার্ট করার জন্য 10⁻³ দ্বারা গুণ দিয়ে ফেলবা। আচ্ছা, তাহলে এখান থেকে N1 এর ভ্যালুটা বের করে ফেলবা। N1 = দেখো কত আসছে, 0.5 ইন্টু 250 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করে দেখবা এই অ্যান্সারটা আসছে এরকম 0.125 এত মোল। আচ্ছা, এটা আমার গেল কি তড়িৎ বিশ্লেষণের আগে মোল সংখ্যাটা বের করা। আচ্ছা, এবার আমরা বের করব তড়িৎ বিশ্লেষণের পর। তড়িৎ বিশ্লেষণের পর মানে কি? আমি কারেন্ট সাপ্লাই দিয়ে ফেলেছি, যার ফলে ক্যাথোডে কিছু পরিমাণ ভর জমা হবে, যার ফলে একটু চেঞ্জ হয়ে যাবে মোল সংখ্যার অবশ্যই। তাহলে এইভাবে বের করবা তড়িৎ বিশ্লেষণের পরে। তাহলে জিনিসটা এইভাবে লিখবা, তড়িৎ বিশ্লেষণের পরে। তো তড়িৎ বিশ্লেষণের পরে আমরা এন বের করার একটা ফর্মুলা কিন্তু দেখাইছিলাম ফার্স্টে আজকে ক্লাসের। এই যে এই ফর্মুলা N = IT/EF, তোমরা এটা ইউজ করবা। তাহলে ওটা লিখে ফেলি। মনে করো এবার তড়িৎ বিশ্লেষণের পরে মোল সংখ্যাকে আমি ধরে নিলাম N2। N2 = কি হবে? IT/EF, IT/EF। আমি মানগুলো বসাই। কত অ্যাম্পিয়ার চালনা করা হয়েছে বিদ্যুৎ? 2.5 অ্যাম্পিয়ার এককে আছে, ওটা বসাই দাও। 2.5 ইন্টু টি এর পরিচয় কি?
কত সময় ধরে? 1 ঘন্টা যাবত। তো 1 ঘন্টাকে ফার্স্টে মিনিটে কনভার্ট করো, তারপরে সেকেন্ডে। তাহলে কত হয় আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এই 60 মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করার জন্য 60 × 60 করে ফেললাম। আচ্ছা, ডিভাইডেড বাই এর পরিচয় কি? অনেক ইম্পর্টেন্ট, তুল্য সংখ্যা। আচ্ছা দেখো তো এখানে কার দ্রবণ এটা? জিঙ্ক সালফেটের না? জিঙ্ক সালফেটে জিঙ্ক কি অবস্থায় থাকে? জিঙ্ক 2+ আকারে। তাহলে এখানে রিয়াকশনটা তোমরা এখানে লিখতে পারো, আমি এখানে দেখাই যে এখানে মেইনলি যেটা হবে, যেহেতু জিঙ্ক সালফেট এখানে এরকম হবে, জিঙ্ক 2+টা কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক সলিডে কনভার্ট হবে। এই জিঙ্ক সলিডটাই কিন্তু ক্যাথোডে যেয়ে জমা হবে। তাহলে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে? 2টা না? এই জন্য তাহলে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। তাহলে এর মানটা বসাই ফেলি। এর মান কত আসছে আমাদের? 2। আর এফ এর মান তো ফিক্সড 96,500। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো N2 এর মানটা কত আসছে। N2 = 2.5 × 60 × 60 ডিভাইডেড বাই 2 × 96,500। আচ্ছা, এখান থেকে দেখো মানটা আসবে 0.046 এত মোল। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, তড়িৎ বিশ্লেষণের আগে পাত্রের টোটাল মোল সংখ্যা ছিল 0.125 মোল, এটা হলো N1 এর মান। আর তড়িৎ বিশ্লেষণের পরে N2 এর মান কত হলো? মোল সংখ্যার মান 0.046 মোল। তড়িৎ বিশ্লেষণের পরে মানে এটা মনে করো চলে গেছে, মানে পাত্র থেকে এটা চলে গেছে। এভাবে লিখতে পারো যে পাত্র থেকে ক্যাথোড তড়িৎদ্বারে চলে গেছে। আচ্ছা, তাহলে এখন অবশিষ্ট কি আছে? এই দুইটা বিয়োগ দিলে তো হয়ে যাচ্ছে, অবশিষ্টের পরিমাণটা পেয়ে যাবো। তাহলে ওটা কিভাবে লিখবা? আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এভাবে লিখবা, অবশিষ্ট মোল সংখ্যাকে আমরা ধরে নিলাম n প্রাইম। n প্রাইম = তড়িৎ বিশ্লেষণের আগের মোল সংখ্যা মাইনাস তড়িৎ বিশ্লেষণের পরের মোল সংখ্যা। তো এই দুটো বিয়োগ দিয়ে ফেলো। মানটা কত আসছিল দেখো? 0.125 মাইনাস এখানে কত ছিল? 0.046। তো দেখো কত আসছে ক্যালকুলেশন করলে, 0.125 মাইনাস 0.046। অ্যান্সারটা আসবে এরকম 0.079। আচ্ছা, আমার কোশ্চেনে কিন্তু চেয়েছে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের মোল সংখ্যা কিন্তু এটা, এই যে n প্রাইমটা। এখন মোল সংখ্যা জানা থাকলে ঘনমাত্রা বের করা তো ইজি। তাহলে এইভাবে লিখে ফেলবা যে পরিবর্তিত এখানে ঘনমাত্রা, তো এটা ধরে নিলাম আমি সি এর মান, সি প্রাইম ধরলাম, = n প্রাইম ডিভাইডেড বাই ভি। কারণ আমরা জানি ঘনমাত্রা = মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আর আয়তন তো চেঞ্জ হবে না, আয়তন তো ফিক্সড পাত্রের। এখন মানগুলো বসাই, কত আসছে দেখো। n প্রাইমের মান কত? 0.079 ডিভাইডেড বাই ভিটা লিটারে নেওয়া লাগবে। কত আছে এখানে? 250 মিলিলিটার। তাহলে এইভাবে লিখবা 250 × 10⁻³ তাহলে এখন এটা যদি ক্যালকুলেশন করি কত আসছে? 0.079 ডিভাইডেড বাই 250 × 10⁻³ তাহলে দেখবে অ্যান্সারটা আসছে এরকম। এটার অ্যান্সারটা যদি আমি এখানে লিখি, সি প্রাইমের মানটা আসবে 0.316 এত মোলার। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো এইভাবে ম্যাথটা করা লাগে। ফার্স্ট আমি কি করলাম? তড়িৎ বিশ্লেষণের আগের মোল সংখ্যা বের করলাম, তারপরে তড়িৎ বিশ্লেষণের পরে মোল সংখ্যা বের করলাম, অবশিষ্ট মোল সংখ্যা বের করলাম। এই অবশিষ্ট মোল সংখ্যা দিয়ে আমি এই পরিবর্তিত ঘনমাত্রা বের করে ফেললাম। তো এই ম্যাথটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতন দেখলে আশা করি তোমরা পারবা। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। এটা ছিল ঢাকা বোর্ড 2025। এটা একেবারে রিসেন্ট একটা কোশ্চেন। তো দেখো এখানে গ নাম্বারটা কি বলছে? বিদ্যুৎ প্রবাহের পর পি পাত্রের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। ওই যে বললাম একই টাইপের ম্যাথ, পরিবর্তিত ঘনমাত্রা বের করতে বলবে। তাহলে আগের যে ম্যাথটা দেখলাম হুবহু ওইভাবে করা লাগবে। তো ফার্স্টে আমরা তড়িৎ বিশ্লেষণের আগে বের করব। তাহলে আমি একটু সংক্ষেপে এটা করি। ফার্স্টে মনে করো আগে বের করব, আগে কত ছিল? আগে মোল সংখ্যাটা এইভাবে ফার্স্ট বের করে ফেলবা যে n1 = c × v, ভিটা লিটারে হবে। তাহলে দেখো তড়িৎ বিশ্লেষণের আগে কত মোল ছিল? 1 মোলার। 1 এর মান বসাই দাও 1 ইনটু আয়তন কত ছিল? 400 মিলিলিটার। তাহলে 400 মিলিলিটারকে লিটারে কনভার্ট করব 10⁻³
আচ্ছা, তো এখানে মনে করো যে N1 এর মানটা কত আসে, ওইটাই লিখে দিই আমি, 400 ইন্টু 10⁻³ এত মোল। আচ্ছা, এটা তড়িৎ বিশ্লেষণের আগে গেল, এবার তড়িৎ বিশ্লেষণের পরে বের করি। আচ্ছা, পরে কি হবে, N2 ধরে নিলাম, N2 ইজ ইকুয়াল টু, সূত্র কি ডাইরেক্ট মনে রাখবা, IT ডিভাইডেড বাই EF। আচ্ছা, মানগুলো বসাই, কত আসে, I এর মান কত, তড়িৎ প্রবাহ কত করা হয়েছে এখানে দেখো তো, এই যে 2.5 অ্যাম্পিয়ার, তাহলে I এর মান বসাই দিই 2.5, T এর ভ্যালু কত দেখো, 1 ঘন্টা, 1 আওয়ার, 60 মিনিট ইন্টু 60 সেকেন্ডে কনভার্ট হয়ে গেল, বা তোমরা মনে রাখতে পারো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ডিভাইডেড বাই, আচ্ছা এর পরিচয় কি, তুল্য সংখ্যা। আচ্ছা, এখানে দেখো তো কাঠ দ্রবণ, এটা নিকেল নাইট্রেট, তো নিকেল নাইট্রেট আসলে কি হয়, এটা এইভাবে লিখে রাখতে পারো, নিকেল 2+টা এভাবে মনে রাখতে পারো, দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল সলিডে কনভার্ট হয়। তাহলে এখানে তুল্য সংখ্যা কত আসছে, ই এর মান কিন্তু এটার ক্ষেত্রে 2 আসছে, ই ইজ ইকুয়াল টু 2। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এই চ্যাপ্টারের ম্যাথে তুল্য সংখ্যা 2 নিয়েই করা হচ্ছে। তাহলে তুল্য সংখ্যা 2 বসাই দিলাম, 2 ইন্টু 96,500। তাহলে দেখো কত আসছে এখান থেকে, N2 এর মানটা এখানে আমরা যদি লিখি, N2 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে দেখি কত আসে, 2.5 ইন্টু 60 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500, 0.046, 0.046। এর পরের স্টেপ কি ছিল, আমরা তড়িৎ বিশ্লেষণের আগে মোল সংখ্যা বের করলাম, পরে মোল সংখ্যা বের করলাম, এবার আমাদের ডিফারেন্সটা বের করা লাগবে, অবশিষ্ট মোল। তাহলে এইভাবে হবে, অবশিষ্ট মোল সংখ্যাকে আমরা ধরে নিলাম n প্রাইম, n প্রাইম ইজ ইকুয়াল টু n1 মাইনাস n2। আচ্ছা, মানগুলো বসাই দেই, n1 এর মান কত ছিল, 400 ইন্টু 10⁻³ 400 ইন্টু 10⁻³, এটার সাথে বাদ যাবে কত, n2 কত ছিল, 0.046, 0.046। দেখো কত আসছে এটা, 400 ইন্টু 10⁻³ মাইনাস 0.046, দেখবে অ্যান্সারটা এরকম আসছে 0.354। আচ্ছা, এটা তো মোল সংখ্যা, আমাদের ঘনমাত্রা চেয়েছে কোশ্চেনে। ঘনমাত্রার সূত্র আমরা জানি যে পরিবর্তিত ঘনমাত্রা এইভাবে লিখবা লাস্টে, একই ম্যাথ আর কি, আগের ম্যাথটাই আর কি এখানে রিপিট হয়েছে। পরিবর্তিত ঘনমাত্রা সি প্রাইম ইজ ইকুয়াল টু এন প্রাইম বাই ভি। এন প্রাইমের মান কত বসাই দাও, 0.046 ডিভাইডেড বাই ভি এর মান কত ছিল, 400 মিলিলিটার, লিটারে কনভার্ট করবো অবশ্যই, কারণ আমরা জানি মোলার মানে কি, মোল পার লিটার, এই যে এটা কিন্তু লিটার এককে থাকে, মনে রাখবা ভিটা লিটার এককে। তাহলে কত আসছে, 0.046 ডিভাইডেড বাই 400 ইন্টু 10⁻³ আচ্ছা, অ্যান্সারটা আসবে এরকম 0.115 মোলার, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো একই টাইপের ম্যাথ রিপিট হয়েছে বারবার, তোমরা টেস্ট পেপার খুলে দেখবা এই পরিবর্তিত ঘনমাত্রা অনেকবার আসছে অনেক বোর্ডে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তোমরা একটু সলভ করে নিবা, তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমাদের টাইপ 1 মোটামুটি এখানে কমপ্লিট, যে এখানে জাস্ট ফ্যারাডের সূত্র ব্যবহার করে একটা ম্যাথ আসতে পারে, সেটা কি, যে জমাকৃত ভরের পরিমাণ, মানে ক্যাথোডে অলওয়েজ ভর জমা হয়, ওই ভরের পরিমাণটা বের করতে বলতে পারে, অথবা আরেক টাইপের ম্যাথ আসছে কি, যে পরিবর্তিত ঘনমাত্রা কি হবে। তো এই টাইপ 1টা তোমরা যদি একটু ভালো মতন প্র্যাকটিস করে ফেলো, আশা করি পরীক্ষা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তাহলে আমরা এখন টাইপ 2 এ যাব। আচ্ছা, আমাদের টাইপ 2টা হলো কোষ বিভব রিলেটেড। কোষ বিভব থেকে কোশ্চেন কিন্তু আসেই পরীক্ষায়, এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এটা একটু আমরা ভালো মতন টেকনিক্যালি বুঝে নেই। তো কোশ্চেন মনে করো এখান থেকে দুই টাইপের হয়, কোনো কোশ্চেনে দেখবা ঘনমাত্রা দেওয়া আছে, আবার কোনো কোশ্চেনে দেখবা ঘনমাত্রা দেওয়া থাকে না। তো আমি কোশ্চেন সলভে যাব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এখন জাস্ট জেনে রাখো, ঘনমাত্রা দেওয়া না থাকলে, মানে কোনো ঘনমাত্রার কথা উল্লেখ নাই, তখন যদি কোষ বিভব বের করতে বলে, তখন আমরা ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের জারণ বিভবটা, মানে অক্সিজেশন OX লিখেছি, প্লাস ই নট ক্যাথোডের
রিডাকশন মানে বিজারণ বিভবটা লিখেছি। তার মানে কি জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এই দুটো যোগ করলে আমরা ইনট সেল বা কোষ বিভবটা বের করতে পারবো। বিষয়গুলো আরো ক্লিয়ার হবে সামনে ম্যাথ সলভে গেলে। আর আরেকটা বিষয় জেনে রাখো, অ্যানোডে সর্বদা অলওয়েজ অক্সিডেশন বা জারণ বিক্রিয়া হয়, আর ক্যাথোডে অলওয়েজ বিজারণ বিক্রিয়া হয়। তো এই কয়েকটা জিনিস মনে রাখলে এই টাইপের ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, দুইটা কন্ডিশন, যে ইনট সেলের মানটা যদি গ্রেটার দেন 0 হয়। গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ। মানটা যদি পজিটিভ পাও তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হবে। বিক্রিয়া যদি হয় তাহলে কিন্তু পাত্রের ক্ষয় হতে থাকবে, তখন কিন্তু পাত্র ক্ষয় হবে। আর ইনট সেলের মানটা যদি লেস দেন 0 হয় মানে নেগেটিভ, তার মানে কি? বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত বলতে বুঝাচ্ছি যে বিক্রিয়া নিজে আপনা আপনি হচ্ছে, মানে নিজে থেকে বিক্রিয়াটা তখন আর হবে না, যার ফলে পাত্রটা ক্ষয়ও হবে না। বিক্রিয়া হলে তো পাত্র ক্ষয় হয়। তাহলে এই কয়েকটা কন্ডিশন যদি মনে রাখতে পারো, আশা করি এখান থেকে তোমরা ভালো মতোই অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন এই টাইপটা গেল কি টাইপ 2 এর। ঘনমাত্রা দেওয়া না থাকলে কিভাবে কোষ বিভব বের করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, যখন ঘনমাত্রা দেওয়া থাকবে তখন কি করবা। তো পরীক্ষায় তুমি জাস্ট পরীক্ষার কোশ্চেন পাওয়ার পর দেখবা ঘনমাত্রা দেওয়া আছে কি ঘনমাত্রা দেওয়া নাই। যখন দেখবা ঘনমাত্রা পাচ্ছ, মানে কোশ্চেনে দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া আছে, তখন নান্সটের সমীকরণ ইউজ করে কোষ বিভবটা বের করবা। সেক্ষেত্রে ফর্মুলা কি হয়? ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই EF ইন্টু লগ উৎপাদের আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। তো এখানে একটু একটা জিনিস লিখে রাখো, এই ঘনমাত্রাটা আয়নের হয়, জাস্ট আয়নের ঘনমাত্রাটা এখানে লিখে ফেলবা। আচ্ছা, এখন নান্সটের সমীকরণের পরিচয়গুলো যদি বলি, ইনট সেলের পরিচয়টা দেখলে প্রমাণ অবস্থায় কোষ বিভব যেটাই যে ইনট সেল, এভাবে বের করে ফেলবা। আর আর এর পরিচয় কি? মোলার গ্যাস ধ্রুবক। এটার মানটা একটু লিখে রাখো, এটার মানটা এরকম হয়, আর এর মানটা সর্বদা 8.314 বসাবা। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবক। আর টি এর মানটা হলো টেম্পারেচার। এটা যদি কোশ্চিনে উল্লেখ করা থাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করে ফেলবা। আর যদি কোশ্চিনে টেম্পারেচার উল্লেখ করা না থাকে তাহলে আমি বলবো 25 ডিগ্রি সেলসিয়াস ধরবা, মানে 25 ডিগ্রি সেলসিয়াস মানে রুম টেম্পারেচার ধরে ফেলবা। আর 25 ডিগ্রিকে যদি আমি কেলভিনে কনভার্ট করি তাহলে আসবে দেখবা 298 কেলভিন। অবশ্যই টেম্পারেচারটাকে আমাদের কেলভিন এককে নেওয়া লাগবে। আর এর পরিচয় তো আমরা জানি, তুল্য সংখ্যা, প্রথম টাইপে দেখে আসছি। এফ এর পরিচয়ও জানি, 1 ফ্যারাডে মানে কি 96,500 কুলম। তো মোটামুটি এই কয়েকটা জিনিস জানলেই এই টাইপটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আমরা একটা যদি এক্সাম্পল নেই, দেখো এখানে এক্সাম্পলে কি বলছি আমি, A2 প্লাসটা বি এর সাথে বিক্রিয়া করে এ আর B2 প্লাস আয়ন তৈরি করছে। আচ্ছা, কোশ্চিনে মনে করো এই টাইপের বিক্রিয়া উল্লেখ করা থাকবে, কোশ্চিন সলভে গেলে বুঝতে পারবা। তো এখন এই বিক্রিয়ার জন্য আমি যদি নান্সটের সমীকরণ লিখতে চাই তাহলে কি হবে, এটা একটু লিখে নেই। মনে করো এই বিক্রিয়ার জন্য নান্সটের সমীকরণ লিখতে চাচ্ছি, তাহলে কি হবে? এভাবে লিখবা, ই সেল is equal to E naught cell minus 2.303 RT 2.303 RT divided by EF into log। কি হবে দেখো, লগের জিনিসটা দেখানোর জন্য এটা লেখা। উপরে কি? উৎপাদের আয়নের ঘনমাত্রা। আচ্ছা দেখো তো উৎপাদ হিসেবে কারা আছে? এ আছে, বিও আছে। এটা কিন্তু আয়ন আকারে নাই, এটা আমরা বাদ দেব। B2 প্লাসটা আয়ন আকারে আছে, আমরা B2 প্লাসকে উপরে লিখে ফেলবো এভাবে, B2 প্লাস ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। বিক্রিয়কে কে আছে? শুধু আয়ন হিসেবে A2 প্লাস আছে, বিটা কিন্তু আয়ন হিসেবে নাই, তাহলে এটা কি হবে? A2 প্লাসের ঘনমাত্রা, A2 প্লাস এর ঘনমাত্রা। তাহলে ওভারঅল তোমরা জাস্ট এই পেজটা ভালো মতো নোট করে রাখো, এই পেজটা লাগবে ম্যাথ করার জন্য, আর এই পেজটা লাগবে। তো এই কয়েকটা জিনিস যদি তোমরা ভালো মতো আয়ত্তে আনতে পারো, আশা করি টাইপ 2 এর ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে আমরা এখন ম্যাথ সলভে যাব, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তোমাদের। টাইপ 2টা ছিল কি? কোষ বিভব রিলেটেড। তো এখন আমরা কোষ বিভব রিলেটেড একটা ম্যাথ সলভ করব। এটা আসছিল রাজশাহী বোর্ড 2025-এ। তোমরা যদি এই প্রবলেমটা একটু ভালো মতন বুঝতে পারো, আশা করি কোষ বিভব রিলেটেড সকল ম্যাথ সলভ হয়ে যাবে টেস্ট পেপারের। তো চলো এটা একটু সলভে যাই। তো রাজশাহী বোর্ড 2025-এ দেখো গ নাম্বার বলছে কি, কোষটির ইএমএফ নির্ণয় করো। ইএমএফ বলতে বোঝাচ্ছে ওই ইলেকট্রোমোটিভ ফোর্স, ওটা আর কি কোষ বিভবটারই আর কি ইংলিশ টার্ম। তো কোষ বিভব এখানে চেয়েছে। তো ফার্স্টে আমি বলেছিলাম কি টাইপ 2 এর শুরুতে যে ঘনমাত্রা দেওয়া থাকতে পারে অথবা ঘনমাত্রা দেওয়া নাও থাকতে পারে। তো
ফার্স্টে তুমি কোশ্চেনে দেখে নাও এখানে কি কোনো জায়গায় কোথাও ঘনমাত্রার কথা উল্লেখ আছে? নাই কিন্তু। তো ঘনমাত্রার কথা উল্লেখ না থাকলে আমরা কোন ফর্মুলা ইউজ করতাম? এই যে ঘনমাত্রা দেওয়া না থাকলে কোষ বিভব ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন, মানে জারণ বিভব প্লাস বিজারণ বিভব। তাহলে এটা লিখে ফেলো, আমরা এখানে ইএমএফ বের করতে চাচ্ছি, আর ঘনমাত্রা যেহেতু দেওয়া নাই, ঘনমাত্রা দেওয়া না থাকলে যেটা হয় ওইটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন। এখন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমার এখানে কার মানে কোনটা অ্যানোড হিসেবে কাজ করছে, কোনটা ক্যাথোড হিসেবে। তো এখানে দেখো জিঙ্ক সালফেট আছে আর নিকেল সালফেট আছে। তো আমাকে অবশ্যই কোশ্চিনে জারণ বিভবের মান অথবা বিজারণ বিভবের মানটা দেওয়া থাকবে। তো জিনিসটা কিভাবে করবা যদি একটু টেকনিক্যালি বলি, মানে পরীক্ষায় তো বেশি সময় পাওয়া যায় না, কিভাবে কম সময়ে বিষয়টা মানে ইন্ডিকেট করবা যে কোনটা জারণ কোনটা বিজারণ। তো এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান কত এটা যদি আমি একটু লিখি এখানে, ই নট জিঙ্কটা কনভার্ট হয়েছে কোথায়, জিঙ্ক 2+-এ। তাহলে একটা জিনিস দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তো যখন এই সলিড থেকে মানে ধাতু থেকে আয়নে কনভার্ট হবে তখন মনে রাখবা জারণ বিক্রিয়া ঘটে। জিনিসটা এইভাবে ঘটে, একটু যদি আমি দেখাই কি হয়। এখানে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে, কনভার্ট হয়েছে কিসে, জিঙ্ক 2+-এ। আর ইলেকট্রন ত্যাগ মানে কি, ইলেকট্রন ত্যাগ হয়েছে না, এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে মানে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে এটা অবশ্যই জারণ হয়েছে। এখানে এটা কি বিক্রিয়া এভাবে লিখতে পারো, এখানে এটা হলো জারণ বিক্রিয়া। পরীক্ষা এটা না দেখালেও হবে, তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে বলছি। আর এরপরে দেখো এটার মান কত দেওয়া আছে, 0.76 ভোল্ট। আর নিকেলের কি দেওয়া আছে দেখো তো, এখানে নিকেলেরটা যদি লিখি ই নট নিকেল থেকে নিকেল 2+ এসে নিকেল 2+, এটার মান কত দেওয়া আছে 0.25 ভোল্ট। তাহলে দেখো নিকেলও কিন্তু নিকেল থেকে আয়নে কনভার্ট হয়েছে, মানে কি এখানেও জারণ বিভবটা দেওয়া আছে। তাহলে তোমরা কিভাবে বুঝবা ইজিলি, যখনই দেখবা ধাতু থেকে ওই ধাতুর আয়নে কনভার্ট হচ্ছে তার মানে কি জারণ বিভব দেওয়া আছে, নিকেলেরও জারণ বিভব দেওয়া আছে, জিঙ্কেরও। তাহলে এখন তুমি বুঝবা কি করে, দুইটারই তো এখানে জারণ বিভব দেওয়া, কোনটা জারণ হবে কোনটা বিজারিত হবে, মানে কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে, অ্যানোডে জারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে কি বিজারণ বিক্রিয়া। তো এখানে খেয়াল করবা ভ্যালুর গুলোর উপর কার ভ্যালু সব থেকে বেশি। এখানে দেখো তো জিঙ্কের ভ্যালু বেশি না 0.76, আর নিকেলের 0.25, 0.25 এর থেকে তো 0.76 এই ভ্যালুটাই বেশি। যার ভ্যালু বা যার মানটা বড় হবে সেটাই হলো জারণ হিসেবে কাজ করবে, জারণ বিভব হিসেবে কাজ করবে, মানে সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে জিঙ্কটা পেলাম এটাই আমাদের অ্যানোড। জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে এটা কি হয়ে যাবে, ক্যাথোড হয়ে যাবে। তাহলে খেয়াল করো নিকেলটা ক্যাথোড হিসেবে কাজ করবে আর অ্যানোড হিসেবে কাজ করবে জিঙ্কটা। তাহলে এখানে দেখো সূত্রে অ্যানোডের অক্সিডেশন মানে কি জারণ বিভব, তাহলে এইভাবে লিখবা ই নট অ্যানোডে কি যাবে, জিঙ্ক যাবে। আর অক্সিডেশন মানে কি জারণ বিভব নেওয়া লাগবে, জারণ বিভবে কি হয় জিঙ্কটা কনভার্ট হবে কি জিঙ্ক 2+-এ। আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে প্লাস এখন ক্যাথোডের রিডাকশন, রিডাকশন মানে কি বিজারণ বিভব। আচ্ছা ক্যাথোডে কে যাবে, আসলে নিকেলটা যাবে না ক্যাথোডে, কিন্তু নিকেলে তো এখানে জারণ বিভব দেওয়া হচ্ছে, বিজারণ তো দেওয়া নাই। বিজারণ বিভব মানে কি, বিজারণ মানে ওটার উল্টা হবে, ই নটটা ওখানে যে নিকেল 2+ ছিল না, নিকেল 2+টাই আগে দিবা, তখন নিকেল 2+ থেকে নিকেলে কনভার্ট হবে, এটাই বিজারণ বিভব। মানে এটা কিভাবে হয় যদি একটু দেখাই এই পেজে, যে বিজারণ বিক্রিয়াটা এরকম হয়, তোমরা চাইলে পরীক্ষায় জারণ বিজারণ বিক্রিয়াটা দেখাই দিতে পারো। তো নিকেলটা যেটা করবে, নিকেল 2+ আয়নটা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে পিওর নিকেলে মানে সলিড নিকেলে কনভার্ট হবে। এই যে নিকেলে কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে কি হলো দেখো তো, 2+ থেকে নিকেল না, আর উপরে কি হয়েছিল শুধু জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এজন্য আমরা বিজারণ বিভব লেখার সময় আগে আয়নটাকে লিখবো তারপরে ধাতুকে লিখবো। তাহলে আমি আরেকবার রিপিট করছি, জারণ বিভব লেখার সময় আগে ধাতু লিখবো তারপরে ধাতুর আয়নটা লিখবো, আর বিজারণ বিভব লেখার সময় আগে ধাতুর আয়নটা লিখবো তারপরে ধাতুকে লিখবো। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন তাহলে দেখো এই ভ্যালুগুলো কিন্তু দেওয়া আছে,
জিঙ্কের জারণ বিভব কত দেওয়া আছে এখানে, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস 0.76 দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখে ফেলি 0.76 প্লাস। আচ্ছা, নিকেলের তো জারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমার তো বিজারণ বিভব লাগবে। তো মনে রাখবা জারণ বিভব থেকে বিজারণে যাওয়ার জন্য চিহ্ন চেঞ্জ করে ফেলবা। তো জারণ বিভবের মান ছিল 0.25, তাহলে বিজারণ বিভবের মান কত হবে, এই প্লাস 0.25 কে চেঞ্জ করে ফেললো, তাহলে কি হবে -0.25। তাহলে এখানে আসলে কি করলাম আমরা, যদি একটু লিখি যে নিকেল থেকে নিকেল 2 প্লাসের মানটা দেওয়া ছিল 0.25, কিন্তু আমার লাগবে কি নিকেল 2 প্লাস থেকে নিকেলের। তখন তুমি কি করবা, ওই প্লাস 0.25 কে চেঞ্জ করে দিলা, মানে চিহ্নটা পরিবর্তন করে দিলা মাইনাসে। তাহলে এটা এখন ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো কত আসছে, 0.76 মাইনাস 0.25, তাহলে 0.51। তাহলে এখান থেকে আসছে প্লাস 0.51 ভোল্ট। তাহলে কোষটির ইএমএফ কত হবে, 0.51 ভোল্ট। এটাই হলো অ্যান্সার। তাহলে তোমাদের আরেকটা বিষয় উল্লেখ করে দেই, মনে করো এখানে কোশ্চেনে যেটা দেওয়া ছিল ই নট নিকেল থেকে নিকেল 2 প্লাস, এটার ভ্যালু কত ছিল, প্লাস 0.25, কিন্তু আমার কোশ্চেনে লাগছিল কি, মানে অ্যান্সার করার সময় ই নট নিকেল 2 প্লাস থেকে নিকেলটা লাগছিল। তাহলে দেখো চেঞ্জ হলো কিভাবে, এটা গেল এখানে, এটা যাবে ওই পাশে, মানে জাস্ট পজিশন চেঞ্জ। কি করবা, চিহ্নটা পরিবর্তন করে ফেলবা, -0.25। তা আশা করি জারণ বিভব থেকে তোমরা বিজারণ বিভবে যেতে পারবা, বিজারণ বিভব থেকে জারণ বিভবে যেতে পারবা। তাহলে এইভাবে ওভারঅল এই ম্যাথটা করে। তা আশা করি গ নাম্বারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, রাজশাহী বোর্ড 2025-এর ঘ নাম্বার প্রবলেমটা কি বলছে, উদ্দীপকের ক্যাথোডীয় দ্রবণটিকে এম ধাতুর পাত্রে রাখা যাবে কিনা। আচ্ছা, এই যে এই টাইপটা শুরু হলো, পাত্রে রাখা যাবে কি যাবে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা পরীক্ষায় মনে করো আসবেই এমন একটা প্রবলেম। তো পাত্রে রাখা যাবে কি যাবে না, এটার জন্য তোমাকে যদি একটা শর্টকাট বলে দেই পরীক্ষায় কম সময় করার জন্য, যেটাকে পাত্র হিসেবে ব্যবহার করতে হবে কোশ্চেন অনুযায়ী, ওইটাকে অ্যানোড ধরে নিবা। তাহলে কি ওইটার জারণ বিভব নিয়ে কাজ করবা, কারণ আমরা জানি অ্যানোডের জারণ বিভব লাগে আর ক্যাথোডের বিজারণ বিভব লাগে। তাহলে এখানে দেখো এম ধাতুর পাত্রের কথা উল্লেখ করেছে, এম ধাতুর পাত্র। তাহলে এম ধাতুকে কি পাত্র হিসেবে যেহেতু ব্যবহার করা লাগবে, এম ধাতুর কি হবে, অ্যানোডে যাবে। তাহলে এইভাবে লিখে দিবা, পাত্রকে অ্যানোড ধরা লাগবে। জাস্ট এই লাইনটা মনে রাখো, তাহলে এই ম্যাথটা একেবারে ইজি। পাত্রকে অ্যানোড হিসেবে ধরি। তাহলে এখন আমরা ইএমএফ বের করব, মানে ই নট সেল, ওই একই বিষয় আবার। তাহলে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন। তাহলে এখন আমাদের দেখা লাগবে ই নট সেলের ভ্যালুটা কত আসছে, ই নট সেল। আচ্ছা, পাত্র হিসেবে কাকে কাকে ব্যবহার করা হয়েছে, এম কে। এম এর তাহলে কি, এম কে আমরা অ্যানোড হিসেবে ধরবো, তাহলে অ্যানোড হিসেবে এখানে কাকে ধরবো আমরা, এম কে। তাহলে এম এর যেহেতু অ্যানোড, অ্যানোড মানে কি অক্সিডেশন, তাহলে এখানে দেখো এম এর কি দেওয়া আছে, এম থেকে M3+ কনভার্ট হচ্ছে, মানে ধাতু থেকে আয়নে। এটা তো জারণ বিভব, তাহলে এইভাবে লিখে ফেলবা, ই নট এম থেকে কনভার্ট হবে M3+। জাস্ট এটাই মনে রাখো, পিওর ধাতু থেকে ধাতব আয়নে কনভার্ট হচ্ছে, এটা কি বোঝানো হচ্ছে, মানে 0 থেকে 3+, মানে পজিটিভ আয়ন বাড়ছে, মানে এখানে কি হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে, মানে জারণ বিভবটা নির্দেশ করছি। প্লাস ক্যাথোড তাহলে কার হবে, ক্যাথোডীয় দ্রবণ। আচ্ছা দেখো তো এখানে একটা গ্যালভানিক সেল ইউজ করা হয়েছে উদ্দীপকে, বাম পাশে যেটা থাকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই মনে করো অ্যানোড হিসেবে থাকে, এই যে বামে যেটা আছে এটা মনে করো অ্যানোড, আর ডান পাশেরটা কি ক্যাথোড। তাহলে ডান পাশে কি আছে, নিকেল সালফেটের না, তাহলে নিকেলের আমরা ক্যাথোড হিসেবে কি হবে রিডাকশন হবে, মানে কি বিজারণ বিভব। কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে দেখো তো, কোশ্চেনে দেওয়া আছে এইটার ভ্যালু ই নট নিকেল থেকে নিকেল 2+, মানে ধাতু থেকে ধাতব আয়নের জারণ বিভবটা দেওয়া আছে, সেটা কত 0.25। কিন্তু আমাকে তো এটা নিয়ে কাজ করা যাবে না, আমাকে কি করা লাগবে রিডাকশন, বিজারণের ক্ষেত্রে কি বললাম আগের ম্যাথেই, যে ই নট নিকেল 2+টা আগে নেওয়া লাগবে,
চেঞ্জ করে ফেলবা, নিকেল 2+ কনভার্ট হবে নিকেলে। তাহলে এটার মান যদি প্লাস হয় এটার মান নেগেটিভ হয়ে যাবে, আগের ম্যাথেই দেখালাম। তাহলে এখন ভ্যালুগুলো বসাই ফেলো। এম থেকে M3 এর মানটা কত দেওয়া আছে, +1.66 বসাই দিলাম, 1.66 প্লাস নিকেল 2+ থেকে নিকেল, তো নিকেল থেকে নিকেল 2+ প্লাস 0.25, তাহলে নিকেল 2+ থেকে নিকেল কত হবে, -0.25। আচ্ছা, এই ভ্যালুটা দেখি কত আসে, ক্যালকুলেশন করে দেখি, 1.66 - 0.25, তো ভ্যালুটা আসবে এরকম +1.41। আচ্ছা, এখন পরীক্ষায় কিভাবে লিখবা যে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না। আচ্ছা দেখো তো, আমরা যদি একটু থিওরিতে আবার ব্যাক যাই, আমাদের থিওরি কি ছিল, E0 সেলের মানটা যদি >0 হয়, দেখো E0 সেলের মানটা >0, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, মানে বিক্রিয়া আপনা আপনি হবে এবং পাত্র ক্ষয় হবে। পাত্র ক্ষয় হবে মানে কি, পাত্র হিসেবে জিনিসটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে না, মানে পাত্র ক্ষয় মানেই পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না, এটা লিখে রাখতে পারো, পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না। আচ্ছা, আর E0 সেলের মানটা যদি >0 হয়, মানে সরি <0 হয়, তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, পাত্র ক্ষয় হবে না, তখন কি পাত্র হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে এইভাবে লিখে রাখো, এটা পাত্র হিসেবে ব্যবহৃত হবে, ব্যবহৃত হবে। তাহলে দেখো তো আমাদের এই কোশ্চিনে অ্যান্সারটা কত আসলো, +1.41 না, পজিটিভ না এটা, তো অ্যান্সার এইভাবে লিখবা, যেহেতু E0 সেলটা ইজ >0, যার ফলে এখানে কি হয়ে যাবে, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, এভাবে লিখে ফেলবা, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যার ফলে পাত্রটা ক্ষয় হতে থাকবে, এবং লাস্টে লিখে ফেলবা অতএব কি ছিল কোশ্চিনে, দেখো M ধাতুর পাত্রে রাখা যাবে কিনা, তাহলে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না, মানে M ধাতুর পাত্রে রাখা যাবে না, আচ্ছা, তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না, এই টাইপটা প্রচুর আসে পরীক্ষায়। তোমরা জাস্ট E0 সেলটা বের করে কম্পেয়ার করে দিবা যে >0 হচ্ছে নাকি <0। যেহেতু এখানে >0, এজন্য বলে দিলাম বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, মানে বিক্রিয়া আপনা আপনি হবে, যার ফলে পাত্রটা ক্ষয় হতে থাকবে এবং ওই পাত্রটাকে মানে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না, মানে M ধাতুর পাত্রে রাখা যাবে না। তো আশা করি এই রাজশাহী বোর্ড 2025-এর প্রবলেমটা ক্লিয়ার। এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা দেখো সিলেট বোর্ড 2023। তো এখানে গ নাম্বারটা কি বলছে, X ও Y তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের কোষ বিভব। আচ্ছা, তো ফার্স্ট আমি বলেছি কি খেয়াল করবা, ঘ নাম্বারটা দেওয়া আছে কি নাই। দেখো কোশ্চিনে কোথাও ঘ নাম্বারটা দেওয়া নাই, তাহলে আমাদের E0 সেলের সূত্রটা ইউজ করা লাগবে, সেটা কি, E0 সেল ইজ ইকুয়াল টু কি ছিল, অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। তো এখন দেখো এখানে X আর Y এর ক্ষেত্রে বলেছে না, এখন দেখো X আর Y এই দুইটারই এখানে কি দেওয়া আছে, দেখো 2+ থেকে X এ কনভার্ট হচ্ছে, 2+ থেকে Y এ কনভার্ট হচ্ছে, মানে মেইনলি এখানে যে বিভবটা দেওয়া আছে জিনিসটা এরকম যে আমি যদি এটা লিখি, এখানে মেইনলি দেওয়া আছে E0 কিসের ভ্যালু দেওয়া আছে, X2+ থেকে কনভার্ট হচ্ছে কিসে, X এ, এটার ভ্যালু কত দেওয়া আছে, -0.44, আর আরেকটা ভ্যালু দেওয়া আছে কিসের, E0 Y2+ থেকে Y কনভার্ট হয়েছে, Y2+ থেকে Y কনভার্ট হয়েছে, মানটা কত দেওয়া আছে, -0.25। আচ্ছা, একটা জিনিস দেখো, দুইটারই কিন্তু ওই যে আয়ন থেকে ধাতুতে কনভার্ট হয়েছে, মানে কি বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমরা তাহলে এখন দুইভাবে কিভাবে আলাদা করব, যে কোনটা ক্যাথোডে যাবে কোনটা অ্যানোডে যাবে, মানে কোনটা জারণ বিভব নিব কোনটার বিজারণ বিভব নিব। তো মনে রাখবো এটাই যে ট্রিক্সটা বললাম, যে পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, বা দুইটারই জারণ বিভব দেওয়া থাকুক কোশ্চেনে বা বিজারণ বিভব দেওয়া থাকুক, তোমাদের দেখা লাগবে কোনটার ভ্যালু সব থেকে বেশি। নেগেটিভটাকে নেগলেক্ট করো, সব থেকে বেশি এটার ভ্যালু না, 0.44, 0.25 তো ছোট, তাহলে 0.44 যেহেতু এটার বড় মান, এটাকেই অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এখানে এক্সটা কি হিসেবে কাজ করবে, এক্সটা হলো অ্যানোড, কারণ
এটার ভ্যালুটাই বেশি হয়েছে 0.44, আর ওয়াইটা কি হিসাবে কাজ করবে, ওয়াইটা কাজ করবে আমাদের ক্যাথোড হিসেবে। তাহলে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব লিখে ফেলো। কিভাবে লিখবা, এভাবে লিখবা যে ই নট, যেহেতু অ্যানোড তাহলে এখানে এক্স থেকে এক্স টু প্লাস হবে না, এক্স থেকে এক্স টু প্লাস, তারপরে প্লাস ই নট। ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, ক্যাথোড মানে কি বিজারণ, বিজারণ ক্ষেত্রে কি হয় 2 প্লাস থেকে ওয়াই, মানে ওয়াই 2 প্লাস থেকে কনভার্ট হবে ওয়াই। আচ্ছা, এই ভ্যালুগুলো এখন বসাই দেই। দেখো দেওয়া ছিল এক্স টু প্লাস থেকে এক্স জেডটা, সেটা হলো -0.44, কিন্তু আমার বসানো লাগবে এক্স থেকে এক্স টু প্লাস, মানে বিপরীতটা চিহ্ন পরিবর্তন করে দাও অনেক ইজি। তাহলে কত হচ্ছে +0.44 +0.44, তারপরে সূত্রের প্লাস, আর ওয়াই টু প্লাস থেকে ওয়াই এটা তো দেওয়াই ছিল -0.25, ব্র্যাকেট দিয়ে -0.25। দেখো এটার ভ্যালু কত আসছে, 0.44 -0.25। আচ্ছা, এটার মানটা আসবে +0.19 ভোল্ট। তাহলে আশা করি তোমাদের গ নাম্বারটা ক্লিয়ার হয়েছে যে এক্স ও ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব। অ্যান্সার কত হবে, +0.19 ভোল্ট। আচ্ছা, ঘ নম্বর কোশ্চেনটা দেখো তো কি বলছে, Y2+ আয়নের দ্রবণকে যে ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, কার পাত্রে রাখা লাগবে এটা ইম্পর্টেন্ট, জেড। তাহলে আমরা জেডকে কি ধরবো, এখানে অ্যানোড ধরবো না, আর Y2+ কে রাখা লাগবে, Y2+ তাহলে কি হয়ে যাবে, ক্যাথোড হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটা আমরা যদি করি নেক্সটে, তাহলে আমাদের প্রবলেমটা কি ছিল দেখো, জেডকে আমরা কি ধরবো, এখানে এখানে মেইনলি আমরা জেডকে ধরবো অ্যানোড, কারণ যেটার পাত্র মানে যাকে পাত্র হিসেবে ধরা হয় সেটাকে অ্যানোড ধরে নেওয়া লাগে, আর ওয়াইকে কি ধরে নেব, ক্যাথোড। তাহলে আমরা ইনট সেল বের করব। ইনট সেল কি হবে, এটা ঘ নাম্বার, ইনট সেল ইজ ইকুয়াল টু, খেয়াল করো কি ছিল কোশ্চিনে, জেটের অ্যানোড মানে কি জারণ বিভব। দেখো তো জেটের এখানে কি দেওয়া আছে, বিজারণ বিভবটা না, এই যে এখানে দেখো কি দেওয়া আছে, ই নট Z2+ থেকে কনভার্ট হয়েছে কি জেটে, এটা বিজারণ বিভব, কিন্তু আমার জারণ বিভব লাগবে মানে পজিটিভটা নেওয়া লাগবে। তাহলে এইভাবে লিখে ফেলো, ই নট জেড থেকে Z2+ প্লাস, এরপরে কি হবে ই নট, আরেকটা আয়নটা কি নেওয়া ছিল ওয়াই, ওয়াইয়ের কি নেওয়া লাগবে, বিজারণ বিভব। বিজারণ বিভব মানে কি Y2+ থেকে ওয়াই কনভার্ট হবে, এই মানগুলো বসাও। জেড থেকে Z2+, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল 2+ থেকে জেড, মানে -2.3 কে আমরা কি করে ফেলবো, +2.3। তাহলে এটার ভ্যালুটা হলো 2.3 প্লাস ওইটা কি হবে, Y2+ থেকে ওয়াই কত, -0.25, লিখে ফেলো -0.25। আচ্ছা, দেখো তো ক্যালকুলেশন করে কত আসছে ভ্যালুটা, 2.3 -0.25, এটা আসবে 2.05। আচ্ছা, এটা পজিটিভ না ভ্যালুটা, তাহলে এভাবে লিখবা, তাহলে লাস্টে এভাবে লিখবা আগের ম্যাথের মতোই, ইনট সেল ইজ গ্রেটার দেন 0, বিকটা স্বতঃস্ফূর্ত হবে, মানে ইনট সেলের মানটা গ্রেটার দেন 0 হলে বিকটা স্বতঃস্ফূর্ত হবে এবং পাত্রটা ক্ষয় হবে, যার ফলে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে এইভাবে লিখে দিবা, ব্যবহার করা যাবে না। তোমরা একটু ডিটেলসে লিখবা, তাহলে হবে ব্যবহার করা যাবে না। তো আশা করি এই প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা প্রবলেম টাইপ অন করানোর সময় ওটা আর কি রেখে আসছিলাম, ওইটা এখন আমরা একটু সলভ করব। আচ্ছা, ওটা ছিল হলো ঢাকা বোর্ড 2023, এটার গ নাম্বারটা একটু বাকি ছিল, যে কি বলছে দেখো, উদ্দীপকের দ্রবণটা অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। আচ্ছা, তো তাহলে কার মানে কোন পাত্র, অ্যালুমিনিয়ামের ধাতুর পাত্র না, তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা কি ধরবো, এখানে অ্যানোড ধরবো, আর জিঙ্কটা কি, এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ ছিল না, তাহলে জিঙ্ককে আমরা কি ধরবো, ক্যাথোড ধরবো। তাহলে এটার এখন ইনট সেলটা বের করে ফেলে কি হবে, এটার ঘ নম্বরটা ঢাকা বোর্ড 23, তাহলে ঢাকা বোর্ড 23 এর ঘ নম্বরটা এইভাবে করবা, ইনট সেল ইজ ইকুয়াল টু, ওই সূত্র ডাইরেক্ট তোমরা লিখে ফেলবা, ওটা আমি লিখছি না, যে ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন। তাহলে অক্সিডেশন কার হবে, এখানে অ্যানোডে কে যাবে, অ্যালুমিনিয়াম না, তাহলে ই নট অ্যালুমিনিয়ামটা 3+ হয়, অ্যালুমিনিয়ামটা কনভার্ট হবে অ্যালুমিনিয়াম 3+-এ, আর
আরেকটা কি ছিল জিঙ্ক সালফেট না, এই যে জিঙ্ক সালফেট মানে কি জিঙ্ক 2+, এটার বিজারণ বিভব মানে E0, এখানে আমাদের জিঙ্ক থেকে মানে জিঙ্ক 2+টা কনভার্ট হবে জিঙ্কে। আচ্ছা, তাহলে জারণ বিভবের মানটা কত দেওয়া আছে দেখো তো, এই যে L থেকে L3+, ডাইরেক্ট দেওয়া আছে কোশ্চেনে কত, +1.66, এটা লিখে ফেলো 1.66 প্লাস জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+টা দেওয়া ছিল, মানে এটা একটু লিখি আমি, কোশ্চেনে এটা দেওয়া ছিল যে E0 জিঙ্ক থেকে জিঙ্ক 2+টা, এটা ভ্যালু ছিল +0.76, কিন্তু আমার লাগবে জিঙ্ক 2+টা আগে, তাহলে এটাকে নেগেটিভ করে ফেলবো, এটা জারণ বিভব ছিল, আমার বিজারণ বিভব লাগবে, তাহলে -0.76, তাহলে কত আসছে দেখো 1.66 - 0.76, অ্যান্সারটা আসবে 0.9 ভোল্ট, এটাও কিন্তু 0 থেকে বড়ই, যার ফলে লিখে ফেলবা। দেখো একই ম্যাথ বারবার রিপিট হচ্ছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে ম্যাথগুলো। E0 সেলের মানটা এখানে >0 হচ্ছে, ব্যবহার করা যাবে না পাত্র হিসেবে, কারণ স্বতঃস্ফূর্ত হয়ে যাবে, বিক্রিয়াটা পাত্র ক্ষয় হবে, ব্যবহার করা যাবে না। তো আশা করি এই প্রবলেমটা বাকি ছিল, এটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2025-এ। তো এখানেও দেখো ইএমএফ বের করতে বলেছে গ নম্বরে, কিন্তু আমি ইএমএফ বের করার দুইটা টাইপ দেখাইছিলাম তোমাদের, যে একটা ঘনমাত্রা দেওয়া থাকবে একটা কেসে, আরেকটা কেসে কি হবে ঘনমাত্রা দেওয়া থাকে না। তো ঘনমাত্রা দেওয়া না থাকলে কিভাবে হয় ওটা আমরা বের করেছি অলরেডি, এখন আমরা এই কোশ্চেনটা দেখবো ঘনমাত্রা দেওয়া থাকলে কিভাবে বের করা লাগে। তো কোশ্চেনটা কি বলছে দেখো, এ ও সি তড়িৎদ্বার দ্বারা নির্মিত সচল কোষের ইএমএফ নির্ণয় করো, মানে ই সেলটা বের করতে বলেছে, ই সেলের ভ্যালু। কিন্তু এখানে দেখো কোশ্চেনে যে দুইটা তড়িৎদ্বারের ইএমএফ বের করতে বলেছে ওইটার আয়নের কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে, এই দেখো 0.1 মোলার আর 0.2 মোলার। যখন ঘনমাত্রা দেওয়া থাকবে তখন আমরা নাস্টের সমীকরণ ইউজ করে ইএমএফ বের করব। তো দেখো এখন ওভারঅল কিভাবে করা লাগে। তো ফার্স্ট অফ অল তোমাকে বোঝা লাগবে এখানে কার জারণ হচ্ছে আর কার বিজারণ হচ্ছে, মানে কার জারণ বিভবটা নিব কার বিজারণ বিভব নিব, মানে কে হলো অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। তো এখানে দেখো এ থেকে A2+-এর মানে এ থেকে A2+-এর জারণ বিভব দেওয়া আছে, আর সি এর ক্ষেত্রে দেখো সি থেকে C2+-এর জারণ বিভবটা দেওয়া আছে। কিন্তু দেখো দুইটারই জারণ বিভব দেওয়া থাকলে কে অ্যানোডে যাবে এটা ডিপেন্ড করবে বড় মানের উপর। দেখো তো কার ভ্যালু বেশি, 2.36 আর 0.25, অবশ্যই 2.36 বড় মান, যার ফলে এ থেকে A2+ যে কনভার্ট হচ্ছে এটাই হলো আমাদের কি কিসে যাবে অ্যানোডে যাবে। এটা তুমি লিখে ফেলো, এটা হলো কিসে যাবে অ্যানোডে যাবে, আর সিটা তাহলে কি হবে সিটা ক্যাথোডে যাবে। আচ্ছা, এটা যদি তুমি ফার্স্টে ইন্ডিকেট করে ফেলতে পারো তাহলে ম্যাথটা একেবারে ইজি। তো চলো দেখি কিভাবে হচ্ছে। ফার্স্টে জারণ বিক্রিয়া দেখাবা, জারণ কার হবে এ এর হবে, তাহলে জারণ বিক্রিয়া মানে কি এ হলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ছেড়ে দিয়ে A2+ আয়নে কনভার্ট হবে। আর বিজারণ কি হবে সি এর, বিজারণে কি হয় ইলেকট্রন গ্রহণ হয়, C2+টা দুইটা ইলেকট্রন গ্রহণ করে সি এ কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি সামগ্রিক বিক্রিয়াটা লিখি তাহলে কি হবে দেখো, জাস্ট এই যে এই দুইটা ইলেকট্রন -2 আর +2 ইলেকট্রন কেটে গেল, এটা যদি কেটে যায় তাহলে কি থাকছে, এই বিক্রিয়কের সাথে বিক্রিয়ক লিখবা, জারণের বিক্রিয়ক এ ছিল, বিজারণের বিক্রিয়কটা কি ছিল C2+, তাহলে A+ এর সাথে সাথে আমরা লিখে ফেললাম C2+টা। এরপরে উৎপাদে দেখো কি ছিল জারণের ক্ষেত্রে A2+ আয়নটা, এখানে লিখে ফেলবা A2+ আয়নটা প্লাস, আর বিজারণের ক্ষেত্রে উৎপাদ কি ছিল সি ছিল। আচ্ছা, তো আশা করি এই জারণ বিজারণ বিক্রিয়াটা লেখাটা এবং সামগ্রিক বিক্রিয়া বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা নান্সটের সমীকরণে দেখেছিলাম যে E0 সেলের মানটা কিন্তু লাগে। তো ফার্স্টে আমরা প্রমাণ জারণ বিভবটা মানে প্রমাণ যে বিভবটা ইএমএফ ওটা একটু বের করে ফেলবো, E0 সেলের মানটা। তো অ্যানোডে কে যাচ্ছিল দেখো তো, অ্যানোডে কে যাচ্ছিল এটা না, মানে এ থেকে A2+, তাহলে এটা লিখে ফেলো E0 এ থেকে A2+ প্লাস ক্যাথোডে কে যাচ্ছিল C2+ থেকে সি, তাহলে এইভাবে লিখে ফেলবা E0
C2+ থেকে কনভার্ট হবে সিটে। এখন এই বিভবগুলো বসাই ফেলো। তো বিভবের মান কি দেওয়া ছিল কোশ্চেনে, দেখো তো জারণ বিভবটা দেওয়া আছে 2.36। তো এই ভ্যালুটা বসাই ফেলো, 2.36 প্লাস, এবার সি এর কিন্তু জারণ বিভব কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু আমার বসানো লাগবে বিজারণ বিভব। ওই চিহ্ন পরিবর্তন করে ফেলো, তাহলে হয়ে যাচ্ছে। সি এর কি ছিল প্লাস 0.25, এটা হলো জারণ বিভব, কিন্তু আমার বিজারণ বিভব বসানো লাগবে, তাহলে কি হবে মাইনাস 0.25। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে, 2.36 মাইনাস 0.25। আচ্ছা, এখান থেকে ভ্যালুটা আসবে 2.11 ভোল্ট। তো আশা করি ইনোট সেলের ভ্যালুটা বের করা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা নান্সটের সমীকরণে চলে যাব। দেখো নান্সটের সমীকরণ কি ছিল, আমি একটু আগে লিখে রেখেছি যে ই সেল ইজ ইকুয়াল টু ইনোট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই ইএফ ইন্টু লগ উৎপাদের আয়নের ঘনমাত্রা। দেখো তো সামগ্রিক বিক্রিয়ায় উৎপাদ কে ছিল, এই দুইটা জিনিস উৎপাদ ছিল না, এইটা আর এটা, কিন্তু আয়ন হিসেবে কে আছে জাস্ট A2+টা না, এজন্য A2+টাকে আমি উৎপাদে বসালাম ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কে আয়ন হিসেবে কি আছে, শুধু C2+ না, এ কিন্তু নেওয়া যাবে না, জাস্ট আয়নগুলো আমরা নিব। তাহলে লগের লবে যাবে কে, A2+টার হরে যাবে C2+। তো দেখো ঠিক আছে নাকি, এই যে লগ A2+ ঘনমাত্রা মানে উৎপাদের আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই C2+ এর ঘনমাত্রা মানে কি বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। এবার আমি যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে দেখবা খুব সহজে ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে ইনর সেলের মানটা কত পেলাম, দেখো 2.11, এটা লিখে ফেলি এখানে 2.11 মাইনাস এই ভ্যালুগুলো বসাও 2.303। আর এর মান কত বলেছিলাম, শুরুতে বলেছিলাম ক্লাসের যে 8.314 বসানো লাগবে সবসময়, 8.314। আচ্ছা, এখন কথা হলো টেম্পারেচার কত বসাবা। কোশ্চিনে দেখো তো কোথাও কি টেম্পারেচার উল্লেখ করেছে, কোনো জায়গায় কিন্তু টেম্পারেচার উল্লেখ করা নাই। কোশ্চিনে যদি টেম্পারেচার উল্লেখ করা থাকতো ওই টেম্পারেচার নিয়ে আমি ম্যাথটা করতাম, যেহেতু টেম্পারেচার উল্লেখ করা নাই এখানে আমি টেম্পারেচার 25°C বা রুম টেম্পারেচার ধরে নিব, যেটাকে কেলভিনে কনভার্ট করলে হবে 298 কেলভিন। তো ওইটা ডাইরেক্ট লিখে ফেলবো এখানে, টেম্পারেচারের ভ্যালুটা 298 ডিভাইডেড বাই এর পরিচয় কি ছিল, তুল্য সংখ্যা। দেখো তো ইলেকট্রন কয়টা আদান প্রদান হয়েছিল বিক্রিয়ায়, দুইটা করে না, তাহলে এর মানটা কি হবে 2 হবে। তাহলে এর মান বসাই ফেলি 2, আর এফ এর মান তো জানি আমরা 96,500, লিখে ফেলো 96,500। এরপরে লগ উৎপাদের আয়নের ঘনমাত্রা, দেখো তো A2+ আয়নের ঘনমাত্রা কত দেওয়া ছিল 0.1 আর C2+টা 0.2, তাহলে এখানে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 0.2। আচ্ছা, তাহলে এটার ভ্যালুটা দেখো কত আসছে ক্যালকুলেশন করে, 2.11 মাইনাস 2.303 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500 ইন্টু লগের বেস 10 দিবা ক্যালকুলেশনের সময়, 0.1 ডিভাইডেড বাই 0.2। আচ্ছা, ভ্যালুটা দেখবে এরকম আসবে 2.12 এত ভোল্ট। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো সেম ম্যাথ দুইভাবে আসছে, ঘনমাত্রা দেওয়া না থাকলে জাস্ট ইনর সেল বের করলেই হয়ে যাচ্ছে, আর ঘনমাত্রা উল্লেখ করা থাকলে নান্সটের সমীকরণ ইউজ করে তখন এইভাবে ম্যাথটা দেখানো লাগবে। তাহলে আশা করি তোমাদের গ নাম্বার প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এবার ঘ নাম্বার প্রবলেমটা একটু দেখো কি বলছে। এখানে বলেছে যে B3+ আয়নের দ্রবণ এ বা ডি ধাতু নির্মিত কোন পাত্রে সংরক্ষণ করা সম্ভব কিনা কোনো পাত্রে। আচ্ছা, এখন দেখো তো যে আয়নের কথা বলেছে এই যে B3+, এই যে B3+ এর জারণ বিভবটা দেওয়া আছে 1.66 ভোল্ট, কিন্তু B3+ এর কি কোনো জায়গায় ঘনমাত্রা কি উল্লেখ করা আছে, দেখো কোশ্চেনে কোথাও B3+ এর এই আয়নের ঘনমাত্রা কিন্তু উল্লেখ করা নাই, যার ফলে এই ম্যাথটা যখন আমি সলভ করব নান্সটের সমীকরণ আসবেই না, আমাকে জাস্ট ইনর সেল বের করে করা লাগবে। তাহলে কিভাবে করবা, যেহেতু এ বা ডি ধাতু নির্মিত পাত্রের কথা বলেছে, তাহলে তুমি একবার কি করবা, ফার্স্টে একবার এ কে অ্যানোড হিসেবে ধরবা, আর B3+ কে কি হিসেবে ধরবা, ক্যাথোড হিসেবে। দেন সেকেন্ডে আবার কি করবা, সেকেন্ড কেজে ডি কে আবার অ্যানোড হিসেবে ধরবা, অ্যানোড, আর B3+টা ক্যাথোড হয়ে যাবে। যে ওভারঅল বের করে ফেলবা তাহলেই হচ্ছে। তো চলো এটা একটু সলভে যদি আমরা যাই। আচ্ছা, এখানে একটা স্লাইড নিতে পারি আমরা। তো ফার্স্টে আমরা ধরে নিলাম
ডি পাত্রকে মানে B3+ আর এ কে পাত্র হিসেবে ধরবো। তাহলে এইভাবে লিখবা কোশ্চিনে, এ কে পাত্র হিসেবে নিলে, আচ্ছা এ কে পাত্র ধরলে কি হবে, এটা হলো অ্যানোড হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে তুমি অনেক ফাস্ট ই নট সেলটা বের করে ফেলবা। ই নট সেল, আমি ফর্মুলা লিখলাম না, ডাইরেক্ট তুমি লিখবা এইভাবে, ই নট অ্যানোডের অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডের রিডাকশন। তো অ্যানোড কি এখানে এ না, তাহলে এর কি নেওয়া লাগবে এখানে, জারণ বিভবটা। এর দেখো জারণ বিভব দেওয়া আছে, এ থেকে A2 প্লাস 2.36, তাহলে এইভাবে লিখবা ই নট এ থেকে A2 প্লাস, আর কাকে নেওয়া লাগবে B3+, এটা তাহলে কি বিজারণ বিভব, তাহলে B3+ থেকে বিতে কনভার্ট হবে, B3+টা বিতে কনভার্ট হবে। তাহলে দেখো কত আসছে এখন, এ মানটা ছিল 2.36 আর বি এর ক্ষেত্রে কত ছিল, জারণ বিভব দেওয়া ছিল প্লাস 1.66, এটা নেগেটিভ করে ফেলো -1.66, তাহলে হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা আমরা যদি বসাই তাহলে আসছে কত 2.36, আর বি এর ক্ষেত্রে কত হবে -1.66, মাইনাস কেন করলাম, কারণ ওখানে জারণ বিভব দেওয়া ছিল, আমাদের বিজারণ বিভব লাগবে, চিহ্ন পরিবর্তন করে ফেললাম। কত আসছে দেখো 2.36 -1.66, দেখবে অ্যান্সারটা আসবে এরকম 0.7, এটা আসছে 0.7। তাহলে দেখো তো এখানে ই নট সেলের মানটা কি আসলো, গ্রেটার দেন 0, পাত্র হিসেবে রাখা যাবে না, মানে পাত্র হিসেবে রাখা যাবে। আচ্ছা আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আমি যদি, এটা তো এ কে পাত্র হিসেবে ধরলাম, আরেকটা কি ছিল ডি, ডি কে পাত্র হিসেবে ধরলে কি হবে, এটা একটু লেখো এভাবে, ডি কে পাত্র হিসেবে ধরলে, আচ্ছা সেক্ষেত্রে কি হবে দেখো, এভাবে লিখো, আমি আরেকটা কালি নেই, ই নট সেল, তাহলে ডিটা এখন কি হবে, অ্যানোড হয়ে যাবে, তাহলে ই নট অ্যানোড মানে কি, ডি থেকে D2+ কনভার্ট হবে, আর ক্যাথোড হিসেবে অলওয়েজ থাকবে কি বিটা, ই নট B3+টা কনভার্ট হবে বিতে। এখন বিভবগুলো একটু দেখে আসি, কোশ্চেনে কি দেওয়া ছিল, ডি থেকে D+ 0.80, তো লিখে ফেলি ওইটা, এটা মেইনলি প্লাস ছিল, এটা একটু ইয়ে করে ফেলবা, ডি থেকে D+, আচ্ছা ভ্যালুটা কত, ডি থেকে D+ 0.80, 0.80, এটা জারণ বিভব। আর B3+ থেকে বি এর বিজারণ বিভব কত ছিল দেখো, -1.66, তাহলে -1.66, তাহলে কত আসছে দেখো 0.80 -1.66, আচ্ছা 0.80 -1.66, তাহলে অ্যান্সারটা আসবে -0.86 এত ভোল্ট। তাহলে দেখো এখানে ই নট সেলটা কি আসছে, লেস দেন 0 না, নেগেটিভ হয়ে গেছে, ই নট সেল লেস দেন 0, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, পাত্র ক্ষয় হবে না, পাত্র হিসেবে সংরক্ষণ করা যাবে, পাত্র হিসেবে সংরক্ষণ করা যাবে। তো আশা করি এই প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হয়েছে। জাস্ট এখানে কোশ্চেনটা কি বলেছিল যে এ বা ডি ধাতু নির্মিত কোন পাত্রে সংরক্ষণ করা যাবে, লাস্টে লিখে দিবা ডি পাত্রে সংরক্ষণ করা যাবে, কিন্তু এ পাত্রে সংরক্ষণ করা যাবে না। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, যশোর বোর্ড 2025-এ আসছিল। এখানে দেখো তোমাদের ফার্স্টে কিন্তু একটা জিনিস খেয়াল করতে বলেছি কোশ্চেন পাওয়ার সাথে সাথেই, যে ঘনমাত্রা দেওয়া আছে কি নাই এটা অবশ্যই তোমরা চেক করে নিবা, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো ঘনমাত্রা কিন্তু উল্লেখ করা আছে, তার মানে এই ম্যাথের ক্ষেত্রে যদি ইএমএফটা বের করতে যাই, মানে ই নট সেল বা ই সেলের মানটা, অবশ্যই আমাদের নাস্টের সমীকরণ ইউজ করা লাগবে, কারণ ঘনমাত্রা দেওয়া আছে। তো দেখো গ নম্বরে কি বলছে, উদ্দীপকের 1 এবং 3 নম্বর তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের ইএমএফ নির্ণয় করো। তাহলে 1 নম্বরে আছে একটা, 3 নম্বরে একটা আছে, দুইটারই দেখো ঘনমাত্রা দেওয়া আছে, নাস্টের সমীকরণ ইউজ করে তোমরা ইএমএফটা বের করে ফেলবা। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা এই ম্যাথটা তোমরা পাচ্ছ কিনা। আর ঘ নম্বরটা দেখো কি বলছে, যে উদ্দীপকের বি ধাতুর পাত্রে সি ধাতুর লবণের দ্রবণ দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা। আচ্ছা এখানে পাত্র হিসেবে কাকে ব্যবহার করা হয়েছে, বি ধাতুকে পাত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার মানে তোমরা বি কে এখানে কি ধরবা, অ্যানোড।
যে মানে যাকেই পাত্র হিসেবে ব্যবহার করা হবে ওইটাকে আমরা অ্যানোড ধরে ফেলবো, আর যেটা সংরক্ষণ করার কথা বলবে ওটাকে কি ধরে নেব আমরা, ক্যাথোড। তাহলে তোমরা এখান থেকে কি বের করবা, ইনট সেলের ভ্যালুটা বের করে দেখবা গ্রেটার দেন 0 হচ্ছে নাকি লেস দেন 0, তারপরে লাস্টে বলে ফেলবা যে পাত্র হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না। তাহলে এই যশোর বোর্ড 2025-এর এই ফুল ম্যাথটা তোমাদের SW থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এটা তোমরা পারতেছো কিনা। তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা কি, কুমিল্লা বোর্ড 2025 আসছিল। এটার গ নাম্বারটা দেখো, কিউ পাত্রে 4000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে 1.2 গ্রাম ধাতু জমা করতে কতক্ষণ বিদ্যুৎ চালনা করতে হবে। আচ্ছা এটা দেখো তো যে কতক্ষণ বলেছে, মানে কি সময়টা চেয়েছে। তো এটা কিন্তু একেবারে টাইপ 1-এ চলে যাই আমরা। টাইপ 1-এ কি পড়েছিলাম, ওই যে ফ্যারাডের প্রথম সূত্র ব্যবহার করে ক্যাথোডে কি পরিমাণ সঞ্চিত পদার্থ বা ধাতু পাওয়া যাচ্ছে, ওই ফর্মুলা ইউজ করে কিন্তু এটা করা লাগবে। তাহলে এই ম্যাথটা কিভাবে করবা, তো ফার্স্ট করে ফেলি আমরা। সূত্র কি ছিল, W = তোমাদের মনে রাখতে বলেছিলাম MIT দিয়ে, MIT আর কি, MIT ভার্সিটি ডিভাইডেড বাই EF। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু W বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে কি এর মানটা, মানে সময়ের মানটা কতক্ষণ। তা আমি ভ্যালুগুলো বসাই ফেলি। দেখো তো এখানে কত গ্রাম ধাতু জমা হয়েছে, 1.2 গ্রাম না, এটা কি ডাব্লুর মান দেওয়া আছে, তাহলে 1.2 ইজ ইকুয়াল টু, আচ্ছা এমটা কি কিসের পরিচয় এখানে, আচ্ছা কোন জিনিস জমা হচ্ছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ না, মানে Al3+টা, মানে এখান থেকে মেইনলি Al3+টা জমা হবে। তাহলে অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত হয়, 27, বসাই ফেলো এটা 27 ইন্টু আয়ের মান কত, কারেন্ট সাপ্লাই কত দেওয়া আছে 4000 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমি বলেছিলাম কি ফার্স্টে অবশ্যই অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেওয়া লাগবে। তাহলে 4000-কে যদি আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করি 10⁻³ দ্বারা গুণ দিয়ে দিবা, অনেক সিম্পল। আর টি এর ভ্যালুটা তো বের করা লাগবে, ডিভাইডেড বাই, আচ্ছা এর মান কি হবে, তো অ্যালুমিনিয়াম যেহেতু 3+, এটার ক্ষেত্রে কি হয় দেখো এরকম রিয়াকশন হবে, অ্যালুমিনিয়াম 3+টা 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম সলিডে কনভার্ট হবে, মানে ধাতুতে। তাহলে যেহেতু ইলেকট্রনটা 3টা গ্রহণ করা লাগছে, এর মানটা 3 হবে, তো লিখে ফেলো এর মান 3, আর এফ এর মানটা অলওয়েজ 96500। তাহলে এখান থেকে ডাইরেক্ট টি এর মানটা বের করবা, অবশ্যই সেকেন্ডে আসবে টি এর মানটা, যেটা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলে ফেলবে তোমরা। 1.2 ইজ ইকুয়াল টু 27 ইন্টু 4000 ইন্টু 10⁻³ ইন্টু x ডিভাইডেড বাই 3 ইন্টু 96500। আচ্ছা এটা সলিউশন করলে দেখবা টি এর মানটা এরকম আসছে 3216.67 এটো সেকেন্ড। এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবা, কিউ পাত্রে 4000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করে 1.2 গ্রাম ধাতু জমা করতে কতক্ষণ সময় লাগবে, 3216.67 সেকেন্ড। তো আশা করি এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে তোমাদের। ঘ নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, কিউ পাত্রের দ্রবণটিকে আয়রন, আয়রন মানে কি Fe, ও ম্যাগনেসিয়াম Mg পাত্রের কোনটিতে রাখা যৌক্তিক। আচ্ছা দেখো তো এই কোশ্চেনে কি কোথাও ঘনমাত্রা দেওয়া আছে, দেওয়া কিন্তু নাই, তার মানে নান্সের সমীকরণ ইউজ করার কোনো প্রশ্নই আসে না। এখন আমাদের ডাইরেক্ট যে ইনট সেলটা বের করতাম ওইভাবে করা লাগবে। যেহেতু আয়রনকে প্রথম কেজে কি করবা, আয়রনকে পাত্র হিসেবে ধরবা, এই টাইপের ম্যাথ একটা করাইছি আজকে আমি, চট্টগ্রাম বোর্ডে আসছিল যেটা। তো আয়রনকে যখন আমি পাত্র হিসেবে ধরবো, এই আয়রনটা কি হবে, অ্যানোড হবে, আর কিউটা কি হবে, কিউ পাত্রে কি আছে অ্যালুমিনিয়াম না, এই অ্যালুমিনিয়ামটা তখন কি হয়ে যাবে, ক্যাথোড হয়ে যাবে, ক্যাথোড। আর এটা প্রথম কেজের ক্ষেত্রে ইনট সেলটা বের করে দেখবা। তারপরের কেজে কি করবা, ম্যাগনেসিয়ামকে কি ধরবা, এই ম্যাগনেসিয়ামকে এখানে অ্যানোড ধরবো, আর অ্যালুমিনিয়ামকে কি ধরবো, ক্যাথোড ধরবো। আবার ইনট সেলটা বের করে দেখবা, তখন বের করে দেখবা যে ইনট সেলটা এই দুইটা কেজের মধ্যে কোন কেজে আর কি ইনট সেলের মানটা লেস দেন 0 হচ্ছে। লেস দেন 0 মানে কি পাত্র হিসেবে ব্যবহার করা যাবে। এই টাইপের ম্যাথ আজকে অনেকবার করাইছি, আশা করি তোমরা এটা পারবা। তো অবশ্যই কমেন্টে জানাবা এই কুমিল্লা বোর্ড 2025-এর ঘ নম্বরটা তোমরা পাচ্ছ কিনা। তাহলে ঘ নম্বরটা তোমাদের SW দেওয়া থাকলো। তাহলে দেখো এই চ্যাপ্টারে যদি ভালো করতে চাও, এই চ্যাপ্টারে ভালো করার জন্য তোমাদের জাস্ট দুইটা টাইপ ভালো মতন পড়া লাগবে। একটা কি ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড, ওখান থেকে কি টাইপের কোশ্চিন আসছিল আমরা দেখলাম যে ক্যাথোডে কি পরিমাণ ভর সঞ্চিত হচ্ছে, এখান থেকে একটা কোশ্চিন আসছে। আবার ঘনমাত্রার যে পরিবর্তনটা তড়িৎ বিশ্লেষণের পরে ওইটা বের করতে বলছিল। তারপরে আমরা নেক্সটে কি করলাম,
টাইপ 2-তে গেলাম। টাইপ 2-তে কি আমরা শিখলাম যে কোষ বিভব বের করা। কোষ বিভবের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখা লাগে, একটা কি ঘনমাত্রা দেওয়া থাকলে কি হবে আর ঘনমাত্রা দেওয়া না থাকলে কি হবে। তো ঘনমাত্রা দেওয়া থাকলে অবশ্যই নান্সের সমীকরণ ইউজ করে করা লাগবে, আর ঘনমাত্রা দেওয়া না থাকলে জাস্ট ইনট সেলের যেই সিম্পল যে ফর্মুলা ইনট অ্যানোডের অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোডের রিডাকশন, এই দুইটা সূত্র যদি ভালো মতন পড়ো সব ম্যাথে কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো আশা করি তোমরা এই দুইটা টাইপ অনেক ভালো মতন বুঝেছো। এই দুইটা টাইপ থেকে তোমরা টেস্ট পেপারে যত টাইপের ম্যাথ আছে তোমরা করে ফেলবা। টেস্ট পেপার খুললেই দেখবা এই দুইটা টাইপের বাইরে কিছু নাই। তো আশা করি আজকের এই সিকিউ পোর্শনের ক্লাসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন এমসিকিউ সলভ শুরু করব। আচ্ছা, আমাদের সিকিউ পোর্শনটা শেষ হয়েছে, আমরা এখন এমসিকিউ কিছু সলভ করাবো। কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ নিয়েছি আমি। তো ফার্স্টে দেখো কোশ্চেনটা কি বলছে, যে গলিত অ্যালুমিনার মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, মানে এটা অ্যাম্পিয়ারের আয়ের ভ্যালু, আর 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট যাবত, এটা কিসের মান, টি এর মান, প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে। ওই যে এই টাইপের ম্যাথ আজকে অনেকবার রিপিট হয়েছে। তোমার ওই যে ফ্যারাডের প্রথম সূত্র ছিল কি ছিল, W = MIT ডিভাইডেড বাই EF, মানগুলো বসাই ফেলো। আচ্ছা, এম কিসের ভ্যালু, অ্যালুমিনিয়াম বলেছে না, অ্যালুমিনা মানে কি, ওই অ্যালুমিনিয়ামকে ধরে নিবা। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা একটু আগে বের করে রাখবা, তুল্য সংখ্যাটা AL, এটা অনেকে মুখস্থে রাখে, L3 প্লাস 3A- কনভার্ট হবে কি এই অ্যালুমিনিয়াম সলিড। এই যে অ্যালুমিনিয়াম সলিড, এটার পরিমাণে আমরা বের করব এই ডাব্লুর সাহায্যে। তাহলে এম এর মান কত, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি আণবিক ভরের মান কত হয়, 27 হয়, 27 বসাই ফেললাম। আয়ের মান কত আছে 30 অ্যাম্পিয়ার, টি এর মান কত দেখো 90 মিনিট, 90 মিনিট লিখলাম, সেকেন্ডে কনভার্ট করব 60 দ্বারা গুণ করে ফেললাম, ডিভাইডেড বাই এর মান কত ফেললাম দেখো তো, যেটা এর মান না, = কত 3 এখানে বসাই ফেলো। এফ এর মান কত 96,500, অনেক ইজি ম্যাথ, এই ম্যাথ আজকে অনেকবার হয়েছে কিন্তু। তাহলে কত হচ্ছে 27 × 30 × 90 × 60 ডিভাইডেড বাই 3 × 96,500, কত হচ্ছে 15.108 এত গ্রাম। দেখো তো কোথায় আসছে, মানে এই যে বি নাম্বারটা দেখো 15.10, এটা হলো সঠিক অ্যান্সার। তো আশা করি 1 নম্বর প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রবলেমে যাই। AgNO3 অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটি দ্রবণে 60 মিনিট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম Ag বা সিলভার জমা হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট বলছি বুঝতে পারবা। কত গ্রাম বলেছে মানে ডাব্লুর ভ্যালু, আবার ওই ফ্যারাডের সূত্র অ্যাপ্লাই করি, W = MIT ডিভাইডেড বাই EF। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সবার যে ভুলটা হয়, AgNO3 থেকে কিন্তু Ag+ আছে, Ag2+ কিন্তু আসবে না, Ag+ আর নাইট্রেট মাইনাস, কারণ নাইট্রেট জাস্ট একটাই মাইনাস হয়, এজন্য Ag+টা হয়, মানে সিলভার প্লাস হয়। তাহলে সিলভার প্লাসে কনভার্ট করলে কি হবে দেখো তো, জিনিসটা এখানে দেখাই আমি, মেইনলি এরকম হবে না, সিলভার প্লাসটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার সলিডে কনভার্ট হবে, এটার পরিমাণটাই চেয়েছে মানে ডাব্লুর মানটা। এখন দেখো তো ইলেকট্রন কয়টা গ্রহণ করেছে, একটা না, তাহলে তুল্য সংখ্যা এখানে কত 1। আর আরেকটা জিনিস সবাই ভুলে যায়, সেটা হলো এই সিলভারের আণবিক ভরটা 108, এটা মনে রাখবা সিলভারের ক্ষেত্রে 108 ইন্টু আয়ের মান কত 5 অ্যাম্পিয়ার, টি এর মান কত দেখো কত 60 মিনিট, মানে 60 × 60, সেকেন্ডে কনভার্ট করে ফেললাম, অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নিবা, এই জায়গাটাও কিন্তু অনেকের ভুল হয়। এর মান কত, এর মান 1 পেলাম, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 1 × 96,500, অ্যান্সার কত হচ্ছে দেখি, 108 × 5 × 60 × 60 ডিভাইডেড বাই 1 × 96,500। আচ্ছা, অ্যান্সারটা আসবে এরকম 20.14 গ্রাম, 20.14 গ্রাম, এই যে সি নাম্বারটা। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট প্রবলেমে যাই। আবার একই ম্যাথ দেখো, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে কপার সালফেট দ্রবণে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার। এটা ফার্স্ট করে ফেলি, W = MIT ডিভাইডেড বাই EF। কপার সালফেট থেকে আমরা জানি কপার 2+ আয়ন আসে, কপার 2+টা আসলে কি হয়, কপার 2+টা দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো এর মানটা কিন্তু 2ই হচ্ছে। আজকে আমরা অনেক ম্যাথ দেখেছি, তুল্য সংখ্যা বের করা আশা করি তোমাদের একেবারে ইজি হয়ে যাওয়ার কথা। তো কপারের ভরটা কত, এটাও একটা ম্যাথে আজকে আলোচনা হয়েছে, 63.5,
আই এর মান কত 5 অ্যাম্পিয়ার, টি এর মান 5 মিনিট, মানে 5 × 60 ডিভাইডেড বাই ই এর মান কত দেখো 2 2 × 96,500। এটা ক্যালকুলেশন করি কত আসছে 63.5 × 5 × 5 × 60 ডিভাইডেড বাই 2 × 96,500, 0.49 0.49 গ্রাম। দেখো তো কোথায় আছে, এই যে 0.49। তো দেখো ফ্যারাডের প্রথম সূত্র যেমন সিকিউতেও আসছে, এমসিকিউতেও কিন্তু অনেকবার আসছে, হিউজ টাইম। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। 4 নম্বর কোশ্চেনে যাই। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আজকে অনেকবার সলভ হয়েছে। সেটা কি দেখো, 10টার পাত্র। আচ্ছা 10টা মানে কি এটা মনে রাখবো, অনেক ইম্পর্টেন্ট। 10টা মানে জিঙ্ক। জিঙ্কের আরেকটা বাণিজ্যিক নাম হলো 10টা। দ্রবণ রাখলে সৃষ্ট কোষের কোষ বিভব হবে, জিঙ্কের কথা দেওয়া আছে। আর আচ্ছা চিত্রে এত ভোল্ট লেখা আছে। আচ্ছা হয়তোবা এখানে চিত্রটা মিস্টেক হয়েছে। তো এখানে একটা জিনিস দেখো, কার পাত্রে রাখা হয়েছে, জিঙ্কের পাত্রে না? তাহলে জিঙ্কের কি নেওয়া লাগবে এখানে, জিঙ্কে অ্যানোডে নেওয়া লাগবে, মানে জারণ বিভব নেওয়া লাগবে। তাহলে এভাবে বের করে ফেলবা। এই ম্যাথ আজকে অনেকবার হয়েছে। ই নট সেল, জিঙ্কের যেহেতু জারণ বিভব, তাহলে ই নট জিঙ্কটা জিঙ্ক আয়নে কনভার্ট হবে যেহেতু জারণ বিভব। আর আরেকটা মনে করো কিছু একটা জিনিস আছে, ওইটার মনে করো বিজারণ বিভবটা লাগবে। মনে করো আমি ধরে নিলাম এক্স আছে বা এ আছে, মনে করো A2+ কনভার্ট হবে এতে। ভ্যালুগুলো বসাও, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক দেওয়া আছে, কিন্তু আমার লাগবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তো মাইনাসকে প্লাস করে দাও, তাহলে কথা হচ্ছে প্লাস 0.76। আর এটার মান কত প্লাস, এটা মনে হয় মেইনলি বিজারণ বিভবটা দেওয়া আছে, কারণ একটার বিজারণ বিভব দেওয়া আছে, এটারও বিজারণ বিভব ধরে করি। দেখি তো অ্যান্সার মিলে নাকি, 0.44। তাহলে কত আসছে 0.76 প্লাস 0.44, 2.2। আচ্ছা এখানে মেইনলি 2.2 হয়তো বা এটা ছিল, প্লাস 2.2 এটা ধরে নাও, কারণ কোশ্চেনটা একটু মিস্টেক আছে। তো আশা করি ওভারঅল তোমাদের আইডিয়াটা পেয়েছো। তো আশা করি এই 4 নম্বর প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এখানে মেইনলি তুমি মনে রাখো 10টার সংকেতটা জিঙ্ক, এখানে মেইন কনসেপ্ট এটাই। কিন্তু বাকিগুলো তো আজকে অনেকবার আলোচনা হয়েছে। আচ্ছা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তো এটা মেইনলি হয়তো বা জিঙ্কের। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কর সূত্রটা মনে রাখবা, Z ইজ ইকুয়াল টু M ডিভাইডেড বাই EF। তো এখানে জেটের পরিচয়টা কি, এখানে জেটের পরিচয় কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক লিখে রাখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা তাহলে এম এর মানটা বসাও, জিঙ্কের ক্ষেত্রে কত হয় 63.5। জিঙ্কের ক্ষেত্রে কি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, মানে ই এর মান 2, তুল্য সংখ্যা 96,500 এফ এর মান। তো এটা ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা অ্যান্সার। তো এটা তোমরা করে নিও, এটা হলো রাসায়নিক তুল্যাঙ্ক বের করার ফর্মুলা। তাহলে মেইনলি তোমাদের কি মনে রাখা লাগছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করা যাবে কোন ফর্মুলা দিয়ে, Z ইজ ইকুয়াল টু M/EF। এটাই মনে রাখো, অনেক ইম্পর্টেন্ট। Z ইজ ইকুয়াল টু M/EF, Z ইজ ইকুয়াল টু M/EF। এটার সাহায্যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে কোনো মৌলের বা পদার্থের বের করা যাবে। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ কত হবে। আচ্ছা এই টাইপের ম্যাথ পরীক্ষায়, মানে বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন বলো, যে কোনো পরীক্ষায় প্রচুর আসে। তো তোমাকে জাস্ট এখান থেকে জানা লাগবে অ্যালুমিনিয়ামের কথা বলেছে না, এখানে কিন্তু দেখো অ্যালুমিনিয়ামের কথা বলেছে। অ্যালুমিনিয়াম কি আকারে থাকে, 3+ আকারে না? এটা ফার্স্টে মনে করো ইন্ডিকেট করে রাখবা। তাহলে অ্যালুমিনিয়ামটা কি করে দেখো তো, অ্যালুমিনিয়াম 3+টা 3টা ইলেকট্রন গ্রহণ করে, আমরা জানি। কনভার্ট হয় কিসে, অ্যালুমিনিয়াম ধাতুতে, সলিড। এখানে একটা জিনিস মনে রাখবা যে কত মোল অ্যালুমিনিয়াম নিয়েছে দেখো তো, 1 মোল না? এভাবে লিখে রাখো, এটা হলো 1 মোল। আচ্ছা এখন এখান থেকে একটা শর্টকাট তোমরা মনে রাখবা, সেটা হলো 1 মোল পরিমাণ মানে সঞ্চিত করতে, এখানে সঞ্চিতার কথা উল্লেখ করেছে। যত সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হবে অত সংখ্যক ফ্যারাডে চার্জ লাগবে। 3 সংখ্যক আছে না, 3টা ইলেকট্রন না, তাহলে 3 ফ্যারাডে লাগবে। তাহলে 1 মোলের জন্য 3 ফ্যারাডের আগে, তো এখানে বলছে 1 ফ্যারাডের জন্য কত সঞ্চিত হবে, তাহলে ঐকিক নামে করে ফেলো। 3 ফ্যারাডে চালনা করলে হবে 1 মোল, অতএব 1 ফ্যারাডে চালনা করলে হবে কি
1/3 মোল। তাহলে এটা অ্যান্সার কি হবে দেখো, 1/3 মোল, ডি নাম্বারটা। তো আশা করি এই টাইপের ম্যাথ ক্লিয়ার হয়েছে, অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা। আচ্ছা, তারপরেরটা দেখো, FeCl3 হতে 5.55 গ্রাম Me মানে Fe জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? ওই একই টাইপের জিনিস, FeCl3 এখান থেকে কি আসবে? Fe3+ আয়নটা। তাহলে এটা কিভাবে হয় দেখো তো, Fe3+টা 3টা ইলেকট্রন গ্রহণ করে Fe তে কনভার্ট হয়। তো কি পরিমাণ বিদ্যুৎ লাগবে দেখো তো, 1 মোল সঞ্চিত করতে কি হবে? 1 মোলের জন্য কি লাগে? 3 ফ্যারাডে। আর 1 মোল মানেই কত? আয়রনের মানে আণবিক ভর কত? 55.85 না? 1 মোল মানে কি 55.85, এটা আমি আরেকটা কালিতে দেখাই, 55.85 গ্রাম। আণবিক ভর মানে কি 1 মোল, এটার জন্য তাহলে কত ফ্যারাডে লাগবে? 3 ফ্যারাডে। কোশ্চেনে কি চেয়েছে? 5.55, তাহলে 5.55 এর জন্য কি হবে? 5.55, আচ্ছা এটা তাহলে কত হচ্ছে ঐকিক নিয়মে করলে 3 × 5.55 ভাগ 55.85 কত আসছে? 0.2। আচ্ছা এটা মেইনলি একটু সলিউশন করে নাও। এখানে হতো এরকম 55.85 গ্রাম, 55.85 গ্রাম সঞ্চিত করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? কি পরিমাণ লাগবে? এই যে 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে পরিমাণ। অ্যান্সার কি হবে এখানে? 3 ফ্যারাডে হবে। আশা করি ক্লিয়ার, এখানে একটু সলিউশন ছিল আর কি। আচ্ছা এখানে কি চেয়েছে দেখো, প্রদত্ত কস্টের ইএমএফ কত? তো ইএমএফ বের করা টেকনিক কি জানি আমরা অবশ্যই, ইনট সেল, অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। এখন দেখো এখানে কোষ সংকেত দিয়ে দিয়েছে, কার কি ঘটবে অবশ্যই বলে দিয়েছে। কি বলছে দেখো তো, এখানে M থেকে M2+, মানে ধাতু থেকে ধাতুর আয়ন, মানে এখানে M এর যে জারণ হবে মানে জারিত হবে এটা বলে দিয়েছে। তাহলে M এর আমাদের জারণ বিভব নেওয়া লাগবে, কোষ সংকেত দেওয়া থাকলে আরো ইজি সলভ করা। তাহলে E0 M থেকে M2+। এবার দেখো তো আরেকটা কি দেওয়া আছে, আর এটা একটু সলিউশন করে নিবা। এটা হবে N+ থেকে N, এই জায়গাটা হবে এরকম E0 N+ থেকে N। তাহলে এটার কি বিজারণ হবে? বিজারণ বিভবটা লিখে ফেলো, E0 N+ থেকে N। এখন ভ্যালুগুলো বসাও, কত হচ্ছে দেখো, M থেকে M2+ কত দেওয়া আছে এখানে? এটা মেনলি দেওয়া আছে 0.76, 0.76 প্লাস N+ থেকে N কত দেওয়া আছে? N থেকে N+ দেওয়া আছে -0.4, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, শুধু 0.4 দেখো কত আসে, 0.76 প্লাস 0.4, 1.16, তাহলে প্লাস 1.16 ভোল্ট। সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা। তো ইএমএফ বের করা তো আজকে অনেকবার হয়েছে, আশা করি বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 9 নাম্বারটা দেখো, ক্যালোমেল তড়িৎদ্বারের সংকেত কি? এটা মেনলি এটা হবে এই HgCl2, এটা মনে রাখবা। এর পরেরটা কি? এটা ক্যালসিয়াম না, এটা একটু এভাবে লিখে নেবো, ক্যালোমেল। আচ্ছা পরের প্রবলেমে যাই, লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষক পদার্থের কোনগুলো ইউজ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসছে, আমি জাস্ট লিখে দিচ্ছি কয়েকটার নাম। এটা হলো KCl, KNO3, তারপরে Na2SO4, হ্যাঁ এই কয়টাই মোটামুটি। তাহলে দেখো অ্যান্সার কোনটা হচ্ছে, KCl, KNO3, Na2SO4, এই যে এটা। তো লবণ সেতুতে এগুলো ইউজ করা হয়, প্রচুর ইম্পর্টেন্ট। গ্যালভানিক কোষে কিন্তু লবণ সেতু ইউজ করা হয়। তো লবণ সেতুতে কোন তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো ইউজ করা হয়, এই কোশ্চেনটা অনেকবার আসছে। তো এটা হবে অ্যান্সার KCl, KNO3 আর Na2SO4। তাহলে আমাদের এমসিকিউ পার্টটা আজকে এখানে শেষ হচ্ছে। তো কি দেখলে এখানে, যে এমসিকিউ পার্টেও কিন্তু আমরা দেখলাম ঘুরে ফিরে কোষ বিভবটা বের করতে বলছে, আবার ওই ফ্যারাডের সূত্রের সাহায্যে যেই সঞ্চিত ধাতুর পরিমাণ ওইটা কিন্তু বের করতে বলছে। তাহলে দেখো ওভারঅল আমি যেই প্রথম দুইটা টাইপ একেবারে ক্লাসের শুরুতে আলোচনা করেছি, যে টাইপ 1 আর টাইপ 2, টাইপ 1-এ কি ছিল ফ্যারাডের সূত্র রিলেটেড কিছু জিনিস, আর টাইপ 2-তে কি ছিল এই কোষ বিভব বের করা রিলেটেড কিছু জিনিস। তো তোমরা এই দুটো টাইপ যদি ভালো মতন বুঝে থাকো, তাহলে আশা করি
তোমাদের সিকিউ পোর্শনেও তোমরা সবকিছু পারবা এবং এমসিকিউতেও সবকিছু অ্যান্সার করতে পারবা। দেখো এই দুইটা টাইপ যদি ভালো মতন পড়ে ফেলতে পারো আর কিন্তু কিছু পড়া লাগছে না এই চ্যাপ্টারে, এমসিকিউ সিকিউ দুইটাই কভার হচ্ছে। তো আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো মতন বুঝেছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।